এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য 7 deadly sins ইন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের 7টি মারাত্মক পাপ ফস্টাসের নৈতিক পতন ও তার পাপী কর্মকাণ্ডের ফলস্বরূপ তার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই 7 deadly sin বা এই 7টা পাপ খ্রিস্টান ধর্মশাস্ত্রে ঐতিহ্যগতভাবে পরিচিত। তা হলো এই পাপগুলো হলো, প্রথমে আসে প্রাইড বা অহংকার, ইনভেই বা হিংসা, রথ বা ক্রোধ, স্লথ বা অলসতা, গ্রিড বা লোভ অথবা গ্লুটনি বা অতিভোজন এবং লাস্ট অর্থাৎ লালসা। এই পাপগুলো ফস্টাসের নৈতিক অবক্ষয় এবং তার পাপী পথের পরিণতি চিহ্নিত করে। 7টি মারাত্মক পাপ নাটকে ব্যক্তি চরিত্র হিসেবে ব্যক্তিত্ব পায়, যাদের মেফাস্টোফেলিস ডক্টর ফস্টাসের সামনে উপস্থাপন করে। তাদের বিকৃতি ও অতিরিক্ত গুণাবলী মানব পাপের অতিরিক্ততার প্রতীক। এই পাপগুলো চরিত্র হিসেবে উপস্থাপন করে মার্লো ফস্টাসের মধ্যে কিভাবে তার অপরাধ প্রবণতা ও অভ্যন্তরীণ দুর্বলতা বেড়ে যায় তা দেখাতে সক্ষম হয়। এসব পাপ ফস্টাসের নৈতিক অবক্ষয়কেই প্রধানত তুলে ধরে, যখন সে মুক্তির সম্ভাবনা ত্যাগ করে। 7টি মারাত্মক পাপ ফস্টাসের আধ্যাত্মিক পতনের প্রতীক। যদিও ফস্টাস একজন অত্যন্ত মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী চরিত্র, পাপগুলোর উপস্থিতি তার এই পৃথিবী জ্ঞান ও নিষিদ্ধ জ্ঞানের অনুসরণের কারণে তার এই সমস্ত দুর্বলতাগুলোকে বাড়িয়ে তোলে। প্রতিটা পাপ ফস্টাসের চরিত্রের এক একটি দিককে তুলে ধরে। প্রথমে আসা যাক অহংকার, ঈশ্বরকে অস্বীকার করা এবং অতীন্দ্রিয় শক্তি অর্জন করার তার অহংকার। অন্যদিকে ঈর্ষা, অন্যদের প্রতি ঈর্ষা যারা তাদের বিশ্বাসে সন্তুষ্ট। তারপরে আসে ক্রোধ, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার প্রতি তার হতাশা। অন্যদিকে অলসতা, অর্থাৎ তার পাপের প্রায়শ্চিত্ত করতে না চাওয়া। লোভ, এখানে সীমাহীন জ্ঞান এবং ক্ষমতা অর্জনের ইচ্ছা। অতিভোজন, অর্থাৎ দুনিয়াবী আনন্দের জন্য তার অতি খাওয়ার ইচ্ছা। তাছাড়াও লালসা, দুনিয়ার সুখের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা, বিশেষত হেলেন অফ ট্রয়ের সাথে তার সম্পর্কের মাধ্যমে। 7টি মারাত্মক পাপের উপলব্ধি নৈতিকতা সতর্কতা হিসেবে কাজ করে। এটি নাটকের মূল বিষয়টিকে তুলে ধরে, ঈশ্বরের অনুগ্রহ অস্বীকার করা এবং পাপী ইচ্ছাগুলোর অনুসরণ করার পরিণতি। ফস্টাসের এই পাপগুলি প্রতি অস্বীকার এবং তাদের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হওয়া তার ক্ষমা চাওয়ায় অনিচ্ছাকে চিত্রিত করে। প্রতিটি পাপের দৃশ্য ফস্টাসের জন্য তার ভুল উপলব্ধি করার একটি সুযোগ হলেও সে প্রত্যেকবার তার পাপের পথে আরও গভীরভাবে চলে যায়। পাপগুলি শেষ পর্যন্ত দেখায় কিভাবে পাপ ফস্টাসকে নিয়ন্ত্রণ করে এবং তাকে মুক্তির থেকে আরো দূরে ঠেলে দেয়। 7টি মারাত্মক পাপ ফস্টাসের আত্মাকে তার শয়তানের সাথে চুক্তির দিকে ধাবিত করে, যার ফলে তার চূড়ান্ত পরিণতি অনিবার্য হয়ে পড়ে। এগুলো আত্মাদের নষ্ট হয়ে যাওয়া প্রতীক, যা ফস্টাস আর মুক্তি পেতে পারে না, যদিও সে শেষ মুহূর্তে ক্ষমা চায় বা ক্ষমা চাওয়ার চেষ্টা করে। অতএব ডক্টর ফস্টাস এই 7টি মারাত্মক পাপ ফস্টাসের নৈতিক অবক্ষয়, তার কর্মের পরিণতি এবং নাটকে পাপ এবং মুক্তি সম্পর্কিত মূল বিষয়টিকে গুরুত্ব দেয়। তাদের উপস্থিতি পাপের ধ্বংসাত্মক শক্তি এবং ঈশ্বরকে অস্বীকার করা এবং পাপী ইচ্ছার প্রতি নিমজ্জিত হওয়ার পরিণতির সতর্কতা হিসেবে কাজ করে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকগুলো ভিজিট করতে পারো। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডিসক্রাইব দ্য হেলেন এপিসোড ইন ডক্টর ফস্টাস নিয়ে, অর্থাৎ আমরা ডক্টর ফস্টাসের যে হেলেন এপিসোড রয়েছে সেটা নিয়ে একটুখানি ব্যাখ্যা করব। ডক্টর ফস্টাসের হেলেনের পর্ব নাটকের অন্যতম কাব্যিক ও নাটকীয় মুহূর্ত। এটি অ্যাক্ট নাম্বার 5 এর সিন 1 এ ঘটে, যখন ফস্টাস তার জীবনযাত্রার শেষ প্রান্তে পৌঁছে যায়। গ্রিক পুরাণের কিংবদন্তি সুন্দরী হেলেন অব ট্রয় এর আত্মাকে আহ্বান করে সে তার ধ্বংসের শেষ পর্যায়ে এসে।
এই পর্বটি ফস্টাসের ইন্দ্রিয় সুখের প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ এবং পরিত্রাণ থেকে তার সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রতীক। এই ঘটনা অর্থাৎ এই পর্ব ফস্টাসের হেলেনের প্রতি আকাঙ্ক্ষা দেখায়। এই পর্যায়ে ফস্টাস বুঝতে পারে যে মেফিস্টোফেলিসের সাথে তার চুক্তি তাকে চিরন্তন ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, কিন্তু তাও সে অনুতাপ করার পরিবর্তে ইন্দ্রিয় সুখে ডুবে যেতে চায়। সে হেলেনকে দেখে বিখ্যাত লাইনটি উচ্চারণ করে, "Was this the phase that launched 1,000 ships and burned the topless towers of Ilium?" এই পংক্তি বা এই লাইন দুটো ফস্টাস হেলেনের সৌন্দর্যের প্রতি চূড়ান্ত মুগ্ধতা প্রকাশ করে। সে তাকে এক ঐশ্বরিক আকর্ষণের প্রতীক হিসেবে দেখে, যার জন্য ট্রয় যুদ্ধ হয়েছিল এবং ইতিহাস পরিবর্তন হয়েছে। হেলেনের প্রতি ফস্টাসের মোহ আসলে তার পার্থিব আকাঙ্ক্ষার প্রতি তার চূড়ান্ত আসক্তিকে বোঝায়, যা তাকে পরিত্রাণের পথ থেকে আরো দূরে সরিয়ে দেয়। এই দৃশ্যে হেলেন প্রকৃত মানুষ নয়, বরং মেফিস্টোফেলিস দ্বারা সৃষ্টি একটি দানবীয় আত্মা। যখন এক বৃদ্ধ ফস্টাসকে অনুতাপ করার জন্য অনুরোধ করে, সে উপেক্ষা করে এবং হেলেনের প্রতি আকৃষ্ট হয়। এটি কিছু বিষয়ের প্রতীক, যার মধ্যে অন্যতম হচ্ছে ফস্টাসের চূড়ান্ত ধ্বংস। হেলেনকে চুম্বন করার মাধ্যমে সে এক অমার্জনীয় পাপে লিপ্ত হয় এবং চূড়ান্তভাবে মুক্তির পথ হারিয়ে ফেলে। তাছাড়াও মায়ার প্রভাব। হেলেন ফস্টাসের সামনে এক অলীক সৌন্দর্যের প্রতিচ্ছবি, যা দেখায় যে পার্থিব ভোগ বিলাস কেবল ধ্বংসের দিকেই পরিচালিত করে। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সত্যিকারের প্রেমের অনুপস্থিতি। ফস্টাসের হেলেনের প্রতি আকর্ষণ কেবল কামনা ও লালসার উপর ভিত্তি করে, যেখানে কোনো আবেগ বা নৈতিক বন্ধন নেই। এটি তার আত্মিক শূন্যতার পরিচয় বহন করে। এই পর্বের পর ফস্টাস বুঝতে পারে যে তার পরিত্রাণের আর কোনো সম্ভাবনাই নেই। তার শেষ মুহূর্তগুলো ভয় ও আতঙ্কে পূর্ণ হয়ে ওঠে যখন সে জানে যে শয়তান তাকে নিয়ে যেতে আসবে। হেলেন পর্বটি তাই ফস্টাসের পরম অবক্ষয়ের চূড়ান্ত রূপ। সেখানে সে অনুতাপের পরিবর্তে পাপাচারে ডুবে গিয়ে নিজের চিরস্থায়ী ধ্বংস নিশ্চিত করে। ডক্টর ফস্টাসের হেলেন পর্ব তার ট্র্যাজিক পতনের শক্তিশালী প্রতীক। এটি দেখায় কিভাবে সে মুক্তির পরিবর্তে লালসাকে বেছে নেয়, ইন্দ্রিয় সুখের দাস হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার উচ্চাকাঙ্ক্ষার জন্য চরম মূল্য পরিশোধ করতে হয়। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফস্টাস কনসেপশন অফ হ্যাভেন অ্যান্ড হেল, অর্থাৎ ফস্টাসের হ্যাভেন এবং হেল সম্পর্কে কি ধারণা ছিল। ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর লেখা এই নাটকে ফস্টাস কনফিউজ ছিল হেল এবং হ্যাভেন সম্পর্কে। প্রথম দিকে সে মনে করত যে হেল বলে কিছু হয় না, হেল অতটাও খারাপ না। সে বিশ্বাস করত যে মৃত্যুর পরে তার আত্মা সাফার করবে না, অর্থাৎ সে ভালোই থাকবে। সো সে হেলকে সিরিয়াসভাবে নিত না। মেফিস্টোফেলিস তাকে অনেকবার ওয়ার্ন করেছে, কিন্তু ফস্টাস সেটা ইগনোর করেছে। ফস্টাস বলতো, কাম আই থিঙ্ক হেলস আ ফ্যাবল। তার এই কথাটা, তার এই উক্তিটা এটা শো করে যে তার মতে হেল বলে বাস্তবে কিছু নেই, এটা শুধু একটা স্টোরি। মেফিস্টোফেলিস তাকে বলেছিল হেল ইজ রিয়েল অ্যান্ড পেইনফুল। মেফিস্টোফেলিস তাকে এটাও বলেছিল যে মেফিস্টোফেলিস তখনও হেলে থাকে যখন সে ফিজিক্যালি সেখানে থাকে না, অর্থাৎ আত্মা সাফার করে হেলে। কিন্তু ফস্টাস তখনও শোনে নাই। সে উল্টে এনজয় করতে চায় পাওয়ার, ম্যাজিক অ্যান্ড প্লেজার।
এবং নিজেকে পানিশমেন্টের ভয় থেকে দূরে রাখে। এটা ভেবে যে বাস্তবে হেল বলে কিছু হয়ই না। কিন্তু পরে ফস্টাস আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। সে হেল যে সত্যি আছে এই বিষয়টা বুঝতে শুরু করে, কিন্তু যখন সে বুঝতে পারে সে সময়টা অনেকটা দেরি হয়ে গেছিল। সে ক্ষমার জন্য কাঁদে, কিন্তু ততক্ষণে সে তার পাপ থেকে মুক্তির সব সুযোগই ওয়েস্ট হয়ে গেছে। সে শেষে গিয়ে বলে, মাই গড লুক নট সো ফিয়ার্স অন মি। একদম শেষের দিকে ফস্টাসের যে আইডিয়া ছিল হ্যাভেন এবং হেল নিয়ে, তার যে ধারণা ছিল এইটা দেখায় যে ফস্টাস কতটা ফুলিশ ছিল এবং কতটা প্রাইড ছিল তার। হি থিঙ্কস হি ইজ স্মার্টার দেন রিলিজিয়ান, বাট ইন দ্য এন্ড হি লার্নস দ্যাট হেল ইজ ভেরি রিয়েল অ্যান্ড টেরেবল। সবশেষে যা দাঁড়ায়, ফস্টাসের যে ভুল ধারণা ছিল হ্যাভেন এবং হেল নিয়ে, সেইটা তাকে তার ডাউনফলের দিকে ঠেলে দেয়। তার এই ভুল ধারণা বা আবছা ধারণা বা হেলকে সে সত্যি বলে মানত না, এই না মানাটা তাকে শয়তানের সাথে চুক্তি করতে সাহস যোগায়, এবং সে যখন সত্যিটা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অ্যান্ড ইট কজেস হিজ ডাউনফল। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে প্রশ্নটা নিয়ে, সেই প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন লেডি ম্যাকবেথস স্লিপ ওয়াকিং স্কিন। অর্থাৎ লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে হাঁটতো সেই সিনটা ব্যাখ্যা করতে বলেছে বা সে সম্পর্কে কমেন্ট করতে বলেছে। লেডি ম্যাকবেথের নিদ্রাহীন দৃশ্য বা ম্যাকবেথ অ্যাক্ট 5 দৃশ্য 1-এ নাটকের একটি অন্যতম আইকনিক এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে পরিচিত, যা তার মানসিক অবস্থার অবনতি এবং রাজা ডাঙ্কানের হত্যা সংশ্লিষ্টতার অংশগ্রহণের পরিণতির দিকে ইঙ্গিত করে। এই দৃশ্যে লেডি ম্যাকবেথ মানসিকভাবে পতিত হয় বা লেডি ম্যাকবেথের মানসিক পতনের প্রকাশ করে। নাটকের শুরুতে তিনি দৃঢ়, স্থির এবং প্রতারণা পূর্ণ হিসেবে উপস্থিত হন। ম্যাকবেথকে ডাঙ্কানকে হত্যা করতে উৎসাহিত করেন, যাতে তাদের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হয়। তবে নাটকটির অগ্রগতির সাথে সাথে তার অপরাধবোধ সহ্য করতে অক্ষম হয়ে ওঠে তিনি। নিদ্রাহীন দৃশ্যটি বা স্লিপ ওয়াকিং যে সিনটা রয়েছে, তার দমনকৃত অপরাধের এবং অবচেতন যন্ত্রণার একটি প্রকাশ। ঘুমানোর সময় তিনি বারবার তার হাত ধোয়ার চেষ্টা করেন এবং বলেন, আউট ড্যামড স্পট আউট আই সে। তিনি বিশ্বাস করেন যে তিনি এখনও ডাঙ্কানের হত্যার রক্তের দাগ বহন করছেন, যা সেই নৈতিক দাগকে প্রতীকী করে যা তিনি কখনো মুছতে পারবেন না। এই অতিরিক্ত হাত ধোয়ার চেষ্টাটা তার তীব্র অপরাধবোধ এবং এই উপলব্ধি প্রকাশ করে যে সে যতই চেষ্টা করুক না কেন, সে যে অপরাধ করেছে তা মুছে ফেলতে পারবে না। নাটকের রক্তের চিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অপরাধ, হত্যা এবং তাদের কর্মের অমোচনীয় পরিণতি প্রতীকী করে। লেডি ম্যাকবেথের হতাশাজনকভাবে রক্তের দাগ তার হাত থেকে মুছতে চাওয়ার চেষ্টা তার গভীর মানসিক কষ্ট এবং তার কর্মকাণ্ডের স্মৃতি থেকে পালানোর অক্ষমতার প্রতীক। ঘুমানোর সময় তার হাত ধোয়ার দৃশ্যের মাধ্যমে তিনি তার অপরাধের স্মৃতি থেকে মুক্তি পেতে চান, কিন্তু এটা সম্ভব হয় না। লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিং সিন তার বিচ্ছিন্নতার প্রকাশ ঘটে। নাটকের এই সময়ে ম্যাকবেথ শুধুমাত্র তার রাজত্ব এবং ইচ্ছায় মনোনিবেশ করেছেন এবং লেডি ম্যাকবেথকে একা ছেড়ে দিয়েছেন। এই দৃশ্যটি দেখায় যে যদিও তিনি প্রথমে ম্যাকবেথকে চালনা করেছিলেন, তিনি এখন অপরাধবোধ দ্বারা গ্রাসিত এবং মানসিক অবনতি ঘটেছে তার। তার বিরক্তিকর এলোমেলো ভাষণ এবং অস্থির আচরণ তার মানসিক অবস্থা এবং নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার অবস্থা প্রকাশ করে। এই স্লিপ ওয়াকিং সিনটা লেডি ম্যাকবেথের চূড়ান্ত মৃত্যুর পূর্বাভাস দেয়। তার অপরাধবোধ এবং মানসিক অবস্থা সহ্য করার অক্ষমতা তার পতনে নিয়ে যায়। এই দৃশ্যটি দম্পতির উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের পরিণতির সাথে সম্পর্কিত,
ট্র্যাজিক ফলস্বরূপ তুলে ধরা হয়েছে। যেখানে ম্যাকবেথ আরো স্থির এবং নৈতিকতার প্রতি উদাসীন হয়ে ওঠে, লেডি ম্যাকবেথ তাদের কর্মকাণ্ডের মানসিক পরিণতি দ্বারা পুরোপুরি পিষ্ট হয়ে পড়ে, যা তার পতন ঘটায়। লেডি ম্যাকবেথের স্লিপওয়াকিং সিন এই নাটকের একটি শক্তিশালী ট্র্যাজিক মুহূর্ত। এটি অপরাধ বোধের অমোচনীয় প্রভাব এবং দম্পতির হত্যার পরিণতির মানসিক ফলাফলের প্রতীকী করে। এই দৃশ্যের মাধ্যমে শেক্সপিয়ার অপরাধ বোধ, পাগলামি এবং নৈতিক অবক্ষয়ের অমোচনীয় বিষয়গুলো অন্বেষণ করেছেন, যা উচ্চাকাঙ্ক্ষা এবং নৈতিক পতনের ধ্বংসাত্মক প্রভাবগুলি প্রকাশ করে। এই দৃশ্যটি লেডি ম্যাকবেথের জন্য একটি মোড় বদলের মুহূর্ত, যা তার দুর্বলতা এবং অভ্যন্তরীণ অস্থিরতা প্রকাশ করে, এবং এটি নাটকের ট্র্যাজিক পরিণতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে যে প্রশ্নটা আলোচনা করব সেইটা হচ্ছে, রাইট আ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য সলিলোকি অফ ম্যাকবেথ। সলিলোকুই বা একক বক্তৃতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাটকের টপিক। যখন মঞ্চে কেউ থাকে না, সেই সময় একজন ব্যক্তি নিজেকে উদ্দেশ্য করে জোরে কিছু কথা বলে, যেগুলো দর্শকদের উদ্দেশ্যেই হয়ে থাকে, কিন্তু এমনভাবে বলতে থাকে যেন সে নিজে কথা বলছে। এই বিষয়টাকেই সলিলোকুই বলে। শেক্সপিয়ারের ম্যাকবেথে এই সলিলোকুই বা একক বক্তৃতাগুলোর মূল চরিত্র এর অন্তর্দত্ত উদ্দেশ্য এবং নৈতিক সংকটের চিত্র প্রদর্শন করে। এগুলো দর্শকদের ম্যাকবেথের মনের গভীরে প্রবেশ করতে দেয় এবং পতন ও নৈতিক অবক্ষয়ের কারণ পরিষ্কারভাবে তুলে ধরা হয় এগুলোর মাধ্যমে। এগুলো লোভ, অপরাধবোধ, অভিশাপ এবং মর্যাদা হারানোর পরিণতি নিয়ে নাটকের মূল ভাবনাগুলোকে সমর্থন করে। চলো এগুলোর গুরুত্ব সম্পর্কে একটু ডিসকাস করা যাক। এইসব একক বক্তৃতাগুলো ম্যাকবেথের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ করে। নাটকের প্রথম দিকে অ্যাক্ট 1 দৃশ্য 7-এ ম্যাকবেথের ডাঙ্কানের হত্যা করার পরিণতি নিয়ে চিন্তা করে। এটি তার দ্বিধার প্রতিফলন। রাজা হওয়ার জন্য তার অসীম উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সে হত্যার নৈতিক পরিণতির প্রতি সংশয়ী। সে জানে যে হত্যার মাধ্যমে সিংহাসন পেতে পারবে, কিন্তু সে বুঝতে পারে এতে তার আত্মার দংশন ও দুঃখ আসবে। এই দ্বন্দ্বই তার চরিত্রের প্রথম দিকের বিশেষত্ব। এটি তার দ্বিধার প্রতিফলন। রাজা হওয়ার জন্য তার অসীম উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সে দ্বিধাগ্রস্ত হয়। যতটুকু ম্যাকবেথ যখন ডাঙ্কানকে হত্যা করে সিংহাসনে বসে, ততই তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, এবং এটি তার একক বক্তৃতায় ফুটে ওঠে। অ্যাক্ট 2 দৃশ্য 1-এ ম্যাকবেথ যখন একটি অস্ত্র দেখার অনুভূতি পায়, তখন সে নিজের মানসিক স্বাস্থ্যের ওপর প্রশ্ন তোলে। অর্থাৎ এই দৃশ্য তার মানসিক অসুস্থতার সূচনা কিনা। তলোয়ারটি তার হত্যার দৃঢ় উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের অনিবার্যতা চিহ্নিত করে। এটি তার মানসিক অবস্থা এবং ভবিষ্যতের অন্ধকারের পথে যাত্রা দেখায়। ম্যাকবেথ সিংহাসনে বসে আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। তার একক বক্তৃতায় সে রাজত্বে থাকার আশঙ্কা প্রকাশ করে, যে সে রাজত্বে টিকে থাকতে পারবে কিনা। এখানে তার ক্ষমতা ধরে রাখার জন্য তার ভয় এবং উদ্বেগ প্রকাশ পায়। তার মানসিক অস্থিরতা এবং তার অপরাধ প্রবণতাও আরও বাড়ে, যা তাকে আরও বেশি সহিংসতার দিকে ঠেলে দেয়। তার একক বক্তৃতাগুলোয় দেখায় যে যতটা সে পায় ততটা সে হারানোর ভয়ে অস্থির হয় এবং নিজেকে রক্ষা করার জন্য আরও অপরাধমূলক কাজ করতে থাকে। অন্যদিকে অ্যাক্ট 5-এর দৃশ্য 5-এ আমরা দেখতে পাই যে
একক বক্তৃতাটি বা সলিকিউইটি সেটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত এবং বেদনাদায়ক। তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার পর ম্যাকবেথ জীবনের অর্থহীনতার উপর প্রতিফলিত হয়। এতে ম্যাকবেথ জীবনের অনর্থকতা এবং শূন্যতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তার জীবনের কোনো মানে বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না এবং তার উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের পথ অনুসরণ এর পরিণতি বুঝতে পারে। সে নিঃসন্দেহে মেনে নেয় যে তার পতন অবশ্যম্ভাবী। এই একক বক্তৃতাটি নাটকের মূল বিষয়গুলো, জীবনের অস্থিরতা এবং লোভের পরিণতিকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করে। ম্যাকবেথের এই একক বক্তৃতাগুলো তার চরিত্রের ট্র্যাজেডি হিসেবে বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তাকে বুঝতে সাহায্য করে এবং দর্শকদের কাছে তার অভ্যন্তরীণ সংকট, ভয়, শঙ্কা এবং উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা দেয়। এই বক্তৃতাগুলোর মাধ্যমে দর্শক ম্যাকবেথের নৈতিক পতন, তার অপরাধ বোধ এবং পরিণতির দিকে এগিয়ে যাওয়ার পথ অনুসরণ করতে পারে। তার একক বক্তৃতাগুলোর মাধ্যমে শেক্সপিয়ার মানব প্রকৃতির জটিলতা এবং অপরাধমূলক উচ্চাকাঙ্ক্ষার ভয়ঙ্কর পরিণতির দিকে নজর দেন। ম্যাকবেথ নাটকে একক বক্তৃতাগুলো প্রোটাগনিস্ট অন্তর্দ্বন্দ্ব, মানসিক অবক্ষয়, অপরাধ বোধ এবং তার মর্যাদাহীনতার দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া সঠিকভাবে উন্মোচন করে। এগুলো নাটকের কেন্দ্রীয় বিষয়গুলির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, অপরাধ, শূন্যতা এবং ফলস্বরূপ পতনকে তুলে ধরে এবং দর্শকদের ম্যাকবেথের অন্ধকারের পথে যাত্রার সাথে সংযুক্ত করতে সাহায্য করে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা আলোচনা করা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটক থেকে। প্রশ্নটা হচ্ছে, ডিসক্রাইব বন্ড স্টোরি ইন ব্রিফ ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে বন্ড স্টোরি একটি চুক্তি নিয়ে আবর্তিত হয়। অ্যান্টোনিও একজন ব্যবসায়ী এবং শায়লক একজন ইহুদি ঋণদাতা। তাদের মধ্যে চুক্তি হয়। অ্যান্টোনিও তার বন্ধু বাসানিওর জন্য 3000 ডুকেট ঋণ নেয় শায়লকের কাছ থেকে, যাতে সে অর্থাৎ বাসানিও পোর্সিয়ার সঙ্গে বিয়ে করতে পারে, অর্থাৎ বিয়ে করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারে। কিন্তু অ্যান্টোনিওর জাহাজগুলি সমুদ্রে থাকায় এবং ঋণের টাকা শোধ করতে অসমর্থ হতে পারে, এটা ভেবে শায়লক একটি চুক্তি তৈরি করে, যা অনুযায়ী যদি ঋণ 3 মাসের মধ্যে শোধ না হয় তবে শায়লক অ্যান্টোনিওর দেহ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারবে। এই চুক্তিটি নাটকের মূল সংঘর্ষ এর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শায়লক, যিনি অ্যান্টোনিওর দ্বারা অপমানিত এবং তার ধর্মের প্রতি ক্ষিপ্ত, এটি একটি প্রতিশোধ দেওয়ার সুযোগ হিসেবে দেখে সেই ব্যক্তিটা। অ্যান্টোনিও এই চুক্তি সই করে দেয় কারণ তার বিশ্বাস ছিল তার জাহাজগুলো সময় মতো ফিরে আসবে এবং ঋণ সে পরিশোধ করতে পারবে। কিন্তু যখন অ্যান্টোনিওর জাহাজগুলো সমুদ্রে হারিয়ে যায়, সে ঋণ শোধ করতে পারে না এবং শায়লক তার 1 পাউন্ড মাংস দাবি করে। এই চুক্তির ফলস্বরূপ নাটকের পর্বে একটি ট্রায়াল সিন দেখি আমরা। চুক্তিটি যদিও আইনি দিক থেকে বাধ্যতামূলক, পোর্সিয়া, যিনি একজন আইনজীবীর ছদ্মবেশে থাকেন, তিনি যুক্তি দেন যে শায়লক 1 পাউন্ড মাংস নিতে পারবে, তবে অ্যান্টোনিওর রক্ত ঝরানো যাবে না, কারণ চুক্তিতে তা অনুমোদিত নয়। এই কৌশলটির মাধ্যমে শায়লক তার দাবি হারিয়ে ফেলেন এবং অ্যান্টোনিওর মৃত্যুর পরিকল্পনা বা ষড়যন্ত্র এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়। বন্ড স্টোরি এই নাটকের মূল থিমগুলো কৃপা, ন্যায় এবং প্রতিশোধ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি চুক্তির কঠোরতা এবং প্রতিশোধ নেয়ার সময় সহানুভূতির
অভাবের যে পরিণতি হয় সেই বিষয়টা প্রদর্শন করে। তো এটাই ছিল বন্ড স্টোরি। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের সিলেবাস রিলেটেড অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে লিংককে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো ডিসক্রাইব দ্য ট্রায়াল সিন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে যে ট্রায়াল সিন রয়েছে সেটা একটু ডিসক্রাইব করতে বলেছে। দ্য মার্চেন্ট অফ ভেনিসের এই ট্রায়াল সিনটা অ্যাক্ট 4 এবং সিন 1 এ আমরা দেখতে পাই। এটাই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। শার্লক অ্যান্টোনিওকে ঋণ দিয়েছিল এবং ঋণের পূর্ব শর্ত ছিল সময় মতো যদি ঋণ সে পরিশোধ না করতে পারে, তবে তার শরীর থেকে, অর্থাৎ অ্যান্টোনিওর শরীর থেকে শার্লক 1 পাউন্ড মাংস কেটে নেবে। কারণ এই ঘটনার মধ্যে দিয়ে শার্লক তার প্রতি হওয়া পূর্ববর্তী অত্যাচারের প্রতিশোধ নিতে চাইত। তাই সে দাবি করে বসে তার 1 পাউন্ড মাংস নেওয়ার অধিকার রয়েছে যখন অ্যান্টোনিও সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ডিউক সহ বাকিরা দয়া প্রদানের অনুরোধ করলেও শার্লক অনড় থাকে এবং কোনো সহানুভূতি দেখাতে রাজি হয় না। এই দৃশ্যের নাটকীয় মোড় ঘুরে যায় যখন পোর্শিয়া আইনজীবীর ছদ্মবেশে আদালতে উপস্থিত হয় এবং অ্যান্টোনিওর পক্ষে যুক্তি উপস্থাপন করে। সে শার্লকের বিরুদ্ধে তর্ক করে যে শার্লক মাংস নিতে পারে, তবে পোর্শিয়া জানায় শর্তে এরকম কোনো কিছু উল্লেখ ছিল না যে সে রক্ত ঝরাতে পারবে বা 1 পাউন্ডের বেশি মাংস কাটতে পারবে। সো তাকে অ্যান্টোনিওর শরীর থেকে ঠিক 1 পাউন্ড মাংসই কেটে নিতে হবে। যেহেতু চুক্তি অনুযায়ী সে শুধু মাংস নিতে পারবে, তবে রক্ত ঝরানোর অনুমতি নেই। পোর্শিয়া দক্ষতার সঙ্গে দাবি করে যে শার্লক যদি রক্ত ঝরায় তবে সে আইন ভঙ্গ করবে। এই আইনি সূক্ষ্মতা শার্লকের দাবিকে অকার্যকর করে তোলে। পোর্শিয়ার যুক্তি অ্যান্টোনিওর রক্ষা করে এবং শার্লক পরাজিত হয়। শুধু মামলা হারায় না, শার্লককে তার সম্পত্তিও হারাতে হয় এবং অ্যান্টোনিওকে হত্যা করার ষড়যন্ত্রের জন্য তাকে শাস্তি দেওয়া হয়। ডিউক আরও শার্লককে নির্দেশ দেয় যেন সে ধর্মান্তরিত হয়, যা তাকে আরও অপমানিত করে। এই ট্রায়াল সিনে ন্যায়, দয়া এবং প্রতিশোধের বিষয়গুলোকে তুলে ধরে। শার্লকের আইন অনুসরণের কঠোরতা অ্যান্টোনিও এবং তার বন্ধুদের, বিশেষত পোর্শিয়ার দয়ার অনুরোধের সঙ্গে তুলনা করা হয়। এখানে শার্লককে শুধুমাত্র আইনগত শাস্তি দেওয়া হয় না, বরং তার নিজের সম্পত্তি এবং ধর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে তার সম্মানও ক্ষুণ্ণ করা হয়। এটি একদিকে আইনের প্রতি সম্মান এবং অন্যদিকে মানবিক দয়ার প্রতীক হিসেবে কাজ করে, যা নাটকের মূল থিমগুলোর মধ্যে একটি। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ
কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ভলপনি নাটক থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ ভলপনি আর্ন মানি অ্যান্ড গোল্ড অর ওয়েলথ, অর্থাৎ কিভাবে ভলপনি নাটকে ভলপনি টাকা পয়সা বা সম্পদ অর্জন করে। চলো আলোচনায় যাওয়া যাক। ভলপনি নাটকে প্রধান চরিত্র ভলপনি টাকা ও সোনা অর্জন করে প্রতারণামূলক কৌশল এবং চালাকির মাধ্যমে। সে একটি ধনী ভেনিসীয় অভিজ্ঞানী যিনি তার মৃত্যুর দিন এগিয়ে আসছে এমন অভিনয় করে, অথবা সে খুব অসুস্থ এরকম অভিনয় করে অন্যদের বিভ্রান্ত করে। এসবের উদ্দেশ্য ছিল তারা তার কাছে অনেক মূল্যবান উপহার দেবে যাতে তারা তার পরবর্তী উত্তরাধিকার বা ইনহেরিটেন্স লাভ করে। ভলপনি আসলে মরতে চায় না বা সত্যি সে অসুস্থ নয়, বরং সে অন্যদের লোভ এবং ইচ্ছার সাথে খেলা করে তাদের কাছ থেকে সম্পদ অর্জন করে। তার মূল পদ্ধতি হলো তার মিথ্যা অবস্থার মাধ্যমে ধনী পুরুষদের সাথে প্রতারণা করা, যারা সবাই তার সৌভাগ্যের অধিকারী হতে চায় বা তার সম্পদের অধিকারী হতে চায়। এই পুরুষদের মধ্যে অন্যতম হচ্ছে ভল্টর, করবাচিও এবং করভিনো। প্রত্যেকে তার কাছে সোনা, রূপো এবং টাকা উপহার দেয় এই আশা করে যে তারা তাদের উত্তরাধিকার তারা ভলপনের উত্তরাধিকার হিসেবে নির্বাচিত হবে। ভলপনি মৃতপ্রায় থাকার অভিনয় করেন এবং তাদের বিশ্বাস করান যে তারা উপহার দেওয়ার মাধ্যমে উত্তরাধিকারী হওয়ার সুযোগ পাবে। তবে ভলপনের কোনো উদ্দেশ্যই নেই মরার, এবং এই ব্যক্তিদের কাছ থেকে পাওয়া উপহারগুলো কেবল তার সম্পদ বাড়ানোর একটি উপায়। এছাড়া ভলপনে তার সেবক মস্কাকে সহযোগী হিসেবে ব্যবহার করে, যিনি তাকে ধনী পুরুষদের সাথে আরও প্রতারণা করতে সাহায্য করেন। মস্কার কাজ হলো তাদের আরও বেশি উপহার দেওয়ার জন্য প্রলুব্ধ করা, যা তাদের প্রতিযোগিতার মাধ্যমে ভলপনিকে আরও সম্পদ লাভে সহায়তা করে। সর্বোপরি এই বলা যায় যে ভলপনি ধন সম্পদ অর্জন করে প্রতারণা করে, কৌশল এবং মানুষের লোভের সুবিধা নিয়ে, যা অহংকার এবং ধনের প্রতি আকাঙ্ক্ষা বা ধ্বংসাত্মক প্রকৃতি প্রদর্শন করে। তার সমস্ত সম্পদ অসত্যের উপর নির্মিত এবং সে সোনাকে শক্তি, নিয়ন্ত্রণ এবং অন্যদের ওপর শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে দেখে। আর এভাবেই সে ধোঁকার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে তার সম্পদ অর্জন করতে থাকে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। আজকে ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, জাস্টিফাই ভলপনি অ্যাজ আ বিস্ট ফেবল, অর্থাৎ ভলপনি যে একটা বেস্ট ফেবল সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে। বেইন জনসনের লেখা ভলপনিকে জাস্টিফাই করা হয় একটা বেস্ট ফেবল বলে, কারণ এটা অ্যানিমেলের সিম্বলিজম ব্যবহার করেছে টু রিপেন্ট হিউম্যান ভাইস অ্যান্ড টিচার্স আ মোরাল লেসন। কি সম্পর্কে মোরাল লেসন? অ্যাবাউট গ্রিড, ডিসেপশন অ্যান্ড কারাপশন। তো ট্রেডিশনাল বিস্ট ফেবলের মতো লাইক এইসপস এবং চসারের যেসব ওয়ার্ক রয়েছে সেগুলোর মতো ভলপনিও রিপ্রেজেন্ট করেছে ক্যারেক্টারদের অ্যানিমেলের সাথে, এটা দেখাতে যে সে শেয়ালের মতো ধূর্ত অথবা বোকা অথবা লোভী এই টাইপের কম্পেয়ার করেছে। তো চলো একটু ডিটেলসে জানা যাক। জনসন তার ক্যারেক্টারদের নাম দিয়েছে অ্যানিমেলগুলোর নামে বা পশু পাখিদের নামে, কারণ এই নামগুলো তাদের পার্সোনালিটি অনুযায়ী রিফ্লেক্ট করে, অর্থাৎ এই অ্যানিমেলগুলো রিপ্রেজেন্ট করে হিউম্যান ট্রেটস। প্রথমেই আসা যাক ভলপনে, যাকে বলা হয় দ্য ফক্স। ভলপনে ইটালিয়ানে ফক্স মানে দাঁড়ায়
অ্যান্ড ভলপনের স্বভাবও ফক্সের মতোই, সে অনেক কানিং বা ধূর্ত, সে অনেক ম্যানিপুলেটিভ, সে ফেক অসুস্থতার অ্যাক্টিং করে এবং মানুষদের কাছ থেকে অর্থ এবং দামি দামি গিফট অথবা সোনা লুটে নেয়, একদম ফক্স ট্রিক্সের মতো, ঠিক আছে। তার অ্যাকশন এখানে রিফ্লেক্টস করে ফক্সের স্লাই নেচারকে, কিন্তু সব শেষে দেখা যায় যে তার নিজের ট্রিকগুলোই তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে মস্কা, যাকে প্যারাসাইটিক ফ্লাই বলা হয়, মস্কা মানে ইটালিয়ানে হচ্ছে ফ্লাই বা মাছি, তো এই মস্কাকে মাছি বা ফ্লাই বলা হয়েছে কারণ তার অপরচুনিস্টিক নেচার, সুযোগ সন্ধানী স্বভাবের জন্য। সে প্রথমে ভলপনের পেছনে পেছনে ঘুরে এবং সুযোগের সন্ধানে থাকে, কখন কোথায় সুযোগ পাওয়া যাবে, এবং শেষ পর্যন্ত দেখা যায় সে ভলপনেকেও পর্যন্ত বিট্রে করতে ছাড়ে না। অন্যদিকে থ্রি লিগেসি হান্টার্স, যেরকম করভিনো, করবেশিও এবং ভল্টর। করভিনো হচ্ছে র্যাভেন এর সাথে তুলনা করা হয়েছে কারণ তার স্বভাব অনেক গ্রিডি এবং ক্রুয়েল। এখানে সে রিপ্রেজেন্ট করেছে গ্রিডি অ্যান্ড ক্রুয়েল নেচার, উইলিং টু অফার হিজ ওয়াইফ টু ভলপনে টু গেইন ওয়েলথ। অন্যদিকে করবেশিও, যাকে বলা হয় ক্রো অর্থাৎ কাক, অ্যান্ড ওল্ড ডিফ ম্যান, সে হু ইজ ব্লাইন্ডেড বাই হিজ গ্রিড। সে এই আশায় বসে থাকে যে ভলপনে তাকে তার সম্পত্তির উত্তরাধিকার করে দিবে, যেখানে তার নিজেরই অনেক সম্পত্তি রয়েছে। সে তার ছেলেকে দেয়া বাদ দিয়ে সে আরেক বুড়োর পেছনে পেছনে ঘোরে যেন তার উত্তরাধিকার হয়ে যায় সে। অন্যদিকে ভল্টর বা ভালচার, যাকে শকুন বলা হয়, এ হচ্ছে একজন লয়ার। তার স্বভাব এখানে ভালচারের সাথে তুলনা করা হয়েছে কারণ হি ফেডস অন আদার্স মিসফরচুন অ্যান্ড ইউজেস হিজ লিগাল স্কিলস ডিসঅনেস্টলি। তো এখানে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে অ্যানিম্যালের সাথে তুলনা করা হয়েছে তাদের স্বভাবের কারণে, রিপ্রেজেন্ট করা হয়েছে তাদের ফলি অ্যান্ড মোরাল কারাপশনকে। এই কারণে এই ভলপনে এটা হচ্ছে একটা বেস্ট ফেবল, কারণ এটা ইউজ করেছে অ্যানিম্যাল সিম্বলিজম, স্যাটায়ার অ্যান্ড মোরাল লেসন দেখিয়েছে টু রিফ্লেক্ট হিউম্যান গ্রিড অ্যান্ড ডিসেপশন। সো এই যে দেখো এই ফক্সের মতো ট্রিকেস্টার, প্যারাসাইটিক ফ্লাই এবং স্ক্যাভেঞ্জার্স বার্ডস, এই যে এই সিম্বলগুলো ইউজ করা হয়েছে, এরা মেক দ্য প্লে রিসেম্বল আ মোরাল অ্যালিগরি মাচ লাইক ইশপস ফেবল। এই প্লেটা এইটা শেখায় যে গ্রিড এবং ডিসঅনেস্টি মানুষকে ডাউনফলের দিকে বা ডিস্ট্রাকশনের দিকে লিড করে, ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, এবং এই গুণগুলো থাকার কারণে এটা ওয়ান অফ দ্য বেস্ট লিটারারি বেস্ট ফেবল ইন ইংলিশ ড্রামা। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ডিসকাস করব দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, এই প্রশ্নটার উত্তর নিয়ে। তার আগে আমাদের প্রথমেই জানতে হবে রিভেঞ্জ ট্র্যাজেডি কি। রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ আ টাইপ অফ ড্রামা। এটা হচ্ছে এক ধরনের ড্রামা দ্যাট ফোকাসেস অন আ ক্যারেক্টার সিকিং রিভেঞ্জ। তো এটা হচ্ছে ফোকাস করে একটা ক্যারেক্টারের ওপর যে কিনা রিভেঞ্জ নিতে চায়। কেন নিতে চায়? ফর আ গ্রেভ ইনজাস্টিস অর মার্ডার, কোনো একটা অন্যায় বা মার্ডারের কারণে। তো এই ধরনের প্লেগুলো পপুলার হয় জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান সময়ে। আর এই ধরনের প্লেগুলো ইনফ্লুয়েন্সড বাই সেনেকান ট্র্যাজেডিজ ফ্রম এনশিয়েন্ট রোম। তো জন ওয়েবস্টার্স দ্য ডাচেস অফ মালফি, এটা হচ্ছে একটা ক্লাসিক রিভেঞ্জ ট্র্যাজেডি বাট উইথ আ টুইস্ট।
Instead of focusing on a male Avenger, it centers around a female protagonist. তো কে সেই ফিমেল প্রোটাগনিস্ট? দ্য ডাচেস। তো এই ডাচেস হচ্ছে এই রিভেঞ্জের ভিকটিম, ঠিক আছে? তো এই যে রিভেঞ্জের কাহিনী শুরু হয় কখন থেকে? যখন ডাচেস সিক্রেটলি বিয়ে করে অ্যান্টোনিওকে। অ্যান্টোনিও হচ্ছে একজন লোয়ার স্ট্যাটাসের মানুষ। তো তাকে বিয়ে করে কিভাবে? অ্যাগেইনস্ট হার ব্রাদার্স উইশেস, তার ভাইদের অনিচ্ছায়। তো এই কারণে তার ভাইরা তার প্রতি রেগে যায় এবং পুরো ঘটনাটা ঘটে। এমনকি তার ভাই ফার্ডিনান্ড তাকে ক্রুয়েলি বলে যায়, ইয়োর ডার্কেস্ট অ্যাকশনস নেই, ইয়োর প্রাইভেট থটস উইল কাম টু লাইট। তো এই লাইনটা বোঝায় যে তার ভাইয়ের যে অবসেশন রয়েছে, কিসের অবসেশন? কন্ট্রোলিং হার, অর্থাৎ তার বোন ডাচেসকে কন্ট্রোল করার যে অবসেশন রয়েছে সেটা একসময় রিভেঞ্জে বদলে যায়। তো ফার্ডিনান্ডের যে রিভেঞ্জ থাকে তার বোনের ওপর, এই রিভেঞ্জটা শুরু হয় জেলাসি থেকে বা তাদের সম্মান যাওয়া থেকে, এই ধরনের বিষয় থেকে। তো এই প্লেতে আমরা ক্লাসিক রিভেঞ্জ ট্র্যাজেডির কিছু এলিমেন্ট দেখতে পাই। আফটার কিলিং দ্য ডাচেস তার ভাই রিগ্রেট করে। তো এই যে রিগ্রেট করে, এই রিগ্রেটটা রিফ্লেক্ট করে যে তার ভাইয়ের মেন্টাল টর্মেন্ট এবং গিল্ট, রিভেঞ্জটা নেওয়ার পরে যে তার গিল্ট রয়েছে সেটাকে রিফ্লেক্ট করে। এই প্লেতে আমরা দেখতে পাই কিছু গ্রাফিক এবং সাইকোলজিক্যাল ভায়োলেন্স রয়েছে, যেটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে অনেক কমন। এখানে ফার্ডিনান্ড টর্মেন্টস দ্য ডাচেস বিফোর কিলিং হার, তাকে মারার আগে টর্মেন্ট করে, শোয়িং ফেক কার্পেসেস অফ হার ডেড ফ্যামিলি, তার যে মৃত পরিবার রয়েছে তার কিছু দেখায় এবং বলে যে তোমার ফ্যামিলি মারা গেছে, এভাবে টর্চার করতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই অনেক যেসব ক্লাসিক্যাল রিভেঞ্জ ট্র্যাজেডি রয়েছে তাদের ভিকটিমদের মতো ভেঙে পড়ে না আমাদের ডাচেস। আমরা এখানে দেখতে পাই সে স্ট্রং থাকে এবং বলে, আই এম ডাচেস অফ মালফি স্টিল। তারপর আমরা দেখতে পাই আফটার দ্য ডাচেস মার্ডার বসোলা টার্নস অ্যাগেইনস্ট ফার্ডিনান্ড অ্যান্ড দ্য কার্ডিনাল। তো এই যে বসোলা রয়েছে এ হচ্ছে ডাচেসকে মারার পরে ফার্ডিনান্ড এবং কার্ডিনালের বিরুদ্ধে চলে যায়। হি সিক্স রিভেঞ্জ, সেও প্রতিশোধ খুঁজতে থাকে। আর এর মাধ্যমে মাল্টিপল ক্যারেক্টার এখানে মারা যায়, ঠিক আছে? এক সময় কার্ডিনালও মানসিকভাবে ভেঙে পড়ে। তার কিছু অ্যাক্ট 5-এ সিন 5-এ তার একটা কোটেশন রয়েছে, আই এম পাজলড ইন এ কোয়েশ্চেন অ্যাবাউট হেল। সে হেলকে ভয় পেতে শুরু করে এক সময়। এটা দেখায় যে তার ফিয়ার অফ ডিভাইন পানিশমেন্ট আফটার আ লাইফ অফ সিন, মানে পুরো একটা জীবনে পাপ করার পরে তার যে ভয় রয়েছে পানিশমেন্টের সেটা দেখায়। এবং একটা ট্রু রিভেঞ্জ ট্র্যাজেডির স্টাইলের মতো অলমোস্ট প্রত্যেকটা ক্যারেক্টার শেষের দিকে মারা যায়। তো সেই সূত্রে আমরা বলতে পারি দ্য ডাচেস অফ মালফি ফলোজ দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি ট্রেডিশন উইথ ইটস কারাপ্ট কোর্ট, ভায়োলেন্ট রিভেঞ্জ অ্যান্ড ম্যাডনেস অথবা ট্র্যাজিক এন্ডিং। তবে এটা একটু ইউনিক কারণ এটা ফোকাস করে নোবেল উইমেন্সের সাফারিং এর ওপর রাদার দেন আ মেল অ্যাভেঞ্জার। তো এই বিষয়গুলোই এটাকে একটা রিভেঞ্জ ট্র্যাজিক জনরার এক্সাম্পল বানিয়েছে। তো এই কারণে এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য টর্চার্স ইনফ্লিক্টেড আপন দ্য ডাচেস ডিউরিং ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যখন ডাচেসকে বন্দি করে রাখা হয়েছিল তখন তার উপর কী ধরনের টর্চার করা হয়েছিল। তো এই যে দ্য ডাচেস অফ মালফি রয়েছে, ইনি হচ্ছেন একজন ব্রেভ এবং নোবেল উইমেন, যে কিনা ভালোবাসাকে চুজ করেছিল ওভার পাওয়ার। শি সিক্রেটলি ম্যারিজ অ্যান্টোনিও,
যে কিনা তার থেকে নিচু র্যাঙ্কের ছিল, এবং এই ঘটনা তার দুজন ভাইকে রাগান্বিত করেছিল। তার দুজন ভাই ছিল ফার্ডিনান্ড এবং কার্ডিনাল। তো তারা দুই ভাই প্রচণ্ড রেগে গেছিল। দে বিলিভ হার ম্যারেজ হ্যাজ ডিসঅনার্ড দেয়ার ফ্যামিলি, এই কারণে রেগে গেছিল। তো তারা ডিসাইড করে যে এখন একে পানিশ করা দরকার, এ আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট করছে, হ্যাঁ, তো তাকে একটু টেরিবল ওয়েতে পানিশ করা দরকার। বাট দে ডোন্ট কিল হার অ্যাট অনস, দে ওয়ান্ট টু ব্রেক হার স্পিরিট ফার্স্ট। তো তারা কি করলো, এই তাদের বোনকে বা ডাচেসকে লক করে দিল একটা অন্ধকার ঘরে, ডার্ক রুমে, ঠিক আছে, একা একা লক করে দিল, যেখানে সে একজন ডাচেসের মতো হয়ে থাকলো না, মানে তাকে ডাচেসের মতো ট্রিট করা হচ্ছিল না, বরং তাকে একজন পাগল মহিলার মতো ট্রিট করা হচ্ছিল। এখানেই শেষ নয়, তার ভাইয়েরা কি করলো, একটা পাগলের গ্রুপকে সেই বন্ধ রুমের চারপাশে ছেড়ে দিল, যারা সেখানে হাসাহাসি করছিল, নাচানাচি করছিল, মানে পাগলামি করছিল। তো তাদের সেই ওয়াইল্ড অ্যাকশনস, সো তার শারীরিক ক্ষতি না হলেও সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। চারপাশে তার এরকম পাগলরা পাগলদের মতো আচরণ করছিল, পাগলদের গ্রুপ। সো স্বাভাবিকভাবে সে মেন্টালি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার মানসিক শান্তি নষ্ট হচ্ছিল। দ্য ডাচেস স্টেইজ স্ট্রং বাট ইট ইজ পেইনফুল টু উইটনেস, ঠিক আছে, সে স্ট্রং থাকার চেষ্টা করলো, কিন্তু এই বিষয়টা দেখা অনেক পেইনফুল ছিল। তারপরে কি হলো, বসোলা আসলো। সে এমনভাবে ড্রেস করেছিল যেন সে একজন টার্ম মেকার। তো সে তার সাথে করে কি একটা কফিন, কিছু দড়ি এবং বেল নিয়ে এসেছিল, যেটা মৃত্যুর কাজে ইউজ হয় খ্রিস্টানদের। তো সে এসব নিয়ে এসে সে অনেক ফিসফিস করে কামলি কিছু ভালো কথা বলছিল, কিন্তু সেই কথাগুলোর মধ্যে একদম ক্রুয়েলিটি ভরা ছিল। তো এই কারণে মানে সে সেখানে কফিন নিয়ে গিয়ে কিছু একটা ড্রামা করছিল। তো এসব দেখে ডাচেস ফিল করলো দ্যাট হার ডেথ ইজ নিয়ার। কিন্তু তার চেয়েও বড় পেইনফুল মোমেন্ট তখন আসলো যখন সে কিছু ওয়্যাক্স ফিগার্স দেখলো অফ হার হাজব্যান্ডস অ্যান্ড চিলড্রেন। এমনভাবে তাদেরকে সেই ওয়্যাক্স ফিগারগুলোকে প্রিটেন্ড করা হয়েছিল যেন তারা মারা গেছে, তার স্বামী এবং সন্তান, এবং তাকে এই মোম দিয়ে ফিগার বানিয়ে রাখা হয়েছে। তো সে সেটা দেখে অনেক কান্না করে, এবং সে মেন্টালি পুরোপুরি ভেঙে পড়ে, যেটা তার ভাইয়েরা চেয়েছিল। সে বিশ্বাস করতে শুরু করে যে তার সব কিছু শেষ হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি শি স্ট্র্যাঙ্গলড টু ডেথ স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। কিন্তু শেষ মুহূর্তেও তার মধ্যে সাহসের কোনো কমতি ছিল না। সে প্রাইডের সঙ্গে বলে, আই এম ডাচেস অফ মালফি স্টিল। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। ডক্টর ফস্টাস যারা পড়েছো, এই কারণে যে তোমাদের সিলেবাসে অ্যাড রয়েছে, তাদের জন্য এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। কখনো না কখনো হয়তো এসেছে, বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ড্রামা থেকে। প্রশ্নটা হচ্ছে, কমেন্ট অন দ্য ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ দ্য লাস্ট সিন ইন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের যে লাস্ট সিন রয়েছে সেইটার উপরে কমেন্ট করতে বলেছে। তো চলো আমরা একটু গভীরে একটু বিস্তারিত জেনে আসি কি এমন ছিল ডক্টর ফস্টাসের লাস্ট সিনে। ক্রিস্টোফার মার্লোর যতগুলো ড্রামা রয়েছে, সবগুলো ড্রামার লাস্ট যে সিনটা থাকে সেটা অনেক মেমোরেবল সিন হয়ে থাকে। তিনি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলেন শেষ মোমেন্টটাকে, ঠিক আছে। লাস্ট আওয়ারে ডক্টর ফস্টাস ড্রামাতে সেলিলোকুই দেখানো হয়, যেটা ক্লোজিং সিন ছিল এবং অনেক বেশি ড্রামাটিক ছিল। তো সেলিলোকুই হচ্ছে একটা ড্রামাটিক ডিভাইস। এটা সাধারণত ড্রামাতে তখন ব্যবহার করা হয় যখন স্টেজে কেউ থাকে না, মঞ্চে একা দাঁড়িয়ে যে কোনো একটা ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলে, এবং সেখান থেকে অনেক কিছু রিভিল হয়, তার ভয়, তার আশঙ্কা বা এক্সেট্রা।
তো সেই যে মঞ্চে কেউ না থাকা অবস্থায় সে একা একা কথা বলছে, এই বিষয়টাকেই সেলিলোকুই বলে। আর আমরা এই ড্রামাটার শেষে সেই সেলিলোকুই দেখতে পাই। যখন 11টা বাজে ঘড়িতে ফস্টাস ভয় পেয়ে যায়, ভয় পেতে থাকে। তার কাছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, অর্থাৎ সে আর মাত্র 1 ঘন্টা বাঁচতে পারে। ঠিক 12টায় মেফিস্টোফেলিস আসবে এবং তার কাছে থেকে তার আত্মা ছিনিয়ে নিয়ে যাবে, তাকে হেলে অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে। তো এই সময় সে অনেক কল্পনা প্রসূত হয়ে যায়, অনেক আজব আজব কথা চিন্তা করতে থাকে যেগুলোর রিয়েলিটির সাথে কোনো মিল নাই। যেমন সে কল্পনা প্রসূতভাবে আবেদন করে আকাশের এভার মুভিং প্ল্যানেটসদের কাছে থেমে যাওয়ার জন্য। তাদেরকে বলে তোমরা থেমে যাও, অর্থাৎ মনে মনে কল্পনায় থেমে যাও এই কারণে যেন সময় মুভ না করতে পারে। অর্থাৎ সেই সব প্ল্যানেট যদি থেমে যায় তো সময় মুভ করবে না, অর্থাৎ মিডনাইট কখনোই আসবে না। কিন্তু সে খুব ভালো করেই জানতো যে এসব আবেদন করার কোনো মানেই হয় না, কারণ এগুলো তার কোনো কাজেই আসবে না। সে এই সময় একদম মরিয়া হয়ে ওঠে। সে এইটা ভেবে ভাবতে থাকে যে যদি 1 ঘন্টা, একটা বছর, অথবা একটা মাস, অথবা একটা সপ্তাহ, নয়তো শুধুমাত্র একটা পুরো দিনে পরিণত হতো তাহলে আমি স্যাটিসফাই হতে পারতাম। আমি আমার ঈশ্বরের কাছে আমার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারতাম। ঘড়িতে যখন আরো আধা ঘন্টা চলে যায়, অর্থাৎ 11:30 বাজে, এমন একটা সময় এসে দাঁড়ায় যখন আধা ঘন্টা পরে, অর্থাৎ 30 মিনিট পরে ফস্টাস মারা যাবে সেটা সে জানে। হেল বা জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। সে ঈশ্বরের ক্ষমা চাইতে শুরু করে, অর্থাৎ সে চায় ঈশ্বর তাকে ক্ষমা করে দিক, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করে না। সে বুঝতে পারে তাকে অনন্ত সময় ধরে জাহান্নামে কষ্ট পেতে হবে এবং তার আত্মা কখনোই ক্ষমা পাবে না, অর্থাৎ এই সময়টার কোনো শেষ নেই। 12টা বাজার কিছুক্ষণ আগে ফস্টাস অনেক বেশি ডিসপারেট হয়ে যায় তার আত্মাকে সেভ করার জন্য ডেভিল বা শয়তানের থাবা থেকে। সে ভাবতে থাকে যদি পিথাগোরাসের থিওরি সত্য হয়ে যায় তাহলে তার মৃত্যুর কিছুক্ষণ পরে, অর্থাৎ তার শরীর যখন তার আত্মা থেকে আলাদা হবে, তার আত্মা আবার নতুন করে জন্ম নিবে, হয়তো মানুষ বেশে নয়, কোনো পশু, ভয়ঙ্কর পশু, বিস্ট যাকে বলা হয়, সেরকম কোনো কিছুর বেশে। কিন্তু এই সব কিছুই ছিল উইশফুল থিঙ্কিং শুধুমাত্র, কারণ হিউম্যান সোল ইজ ইমমর্টাল, ইট ডাজ নট ডিসলভ ইন এলিমেন্টস অফ নেচার। সুতরাং ফস্টাসের আত্মা দণ্ডপ্রাপ্ত হয়ে হেলে যাবে এবং অনন্ত সময়কাল ধরে টর্চার হবে, এটা তার ভবিতব্য, এটা এড়ানোর কোনো উপায় নাই। এইখানে দর্শকদের মনে করুণা জাগায় যে এমন একজন মানুষ যে তার অ্যাম্বিশনের কারণে নিজেকে চেঞ্জ করতে, জ্ঞান অর্জন করতে এত কিছু করলো, শেষ পর্যন্ত সে একটা বিস্ট হিসেবে জন্ম নিতে চায় শুধুমাত্র হেলের কষ্ট থেকে বাঁচার জন্য। সে চাইতো যে তার মৃত্যুর পরে সে কোনো ভয়ানক পশু হয়ে জন্মাক, তাতেও তার কোনো সমস্যা নাই। ভেবে দেখো, এটা তোমার আমার জন্য খুবই ন্যাচারাল হতে পারে, কিন্তু যেই মানুষটা ফস্টাসের জায়গায় দাঁড়িয়ে আছে, যার সাথে এত কিছু ঘটেছে, তার জন্য এই মুহূর্তগুলো কতটা কঠিন। আর আমরা কি জানতাম পারফেক্ট ট্র্যাজেডির উদাহরণ কোনটা, যেটা দর্শকদের মনে করুণা এবং ভয়ের জন্ম দিবে, তাই না? ইমাজিন করো এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসছে, তোমার মধ্যে, অথবা তুমি ড্রামাটা দেখছো ফস্টাসের জন্য অথবা পড়ছো, এই পর্যায়ে এসে ফস্টাসের জন্য করুণা হচ্ছে না, দয়া হচ্ছে না। এখানেই কিন্তু তার ভাবার শেষ হয় নাই। যখন 12র কাছে পৌঁছবে কাঁটাটা, ঠিক তখন ফস্টাস এতটা ভয় পেল যে তার মৃত্যুর সময় হয়ে এসেছে। এখনই বোধহয় সেই ডেভিল চলে আসবে এবং তার আত্মাকে ছিনিয়ে নিয়ে যাবে ইটারনাল ড্যামিনেশনের জন্য হেলে। এই ড্যামিনেশন থেকে বাঁচার জন্য সে এইটা উইশ করতে শুরু করলো যে তার বডি বাতাসের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাক, যেন লুসিফার তাকে ধরতে না পারে, সেই অংশগুলোকে একত্র করে যেন তাকে হেলে জাহান্নামে নিয়ে না যেতে পারে।
সে আরো উইশ করে যদি এরকমটা পসিবল না হয় তাহলে তার শরীরটা যেন তার আত্মাটা যেন ওয়াটার ড্রপসে কনভার্ট হয়ে যায়, ছোট ছোট বিন্দু বিন্দু জল কণায় বা পানির কণায়। হ্যাঁ, যেইটা কিনা সমুদ্রের বিশাল ঢেউয়ে গিয়ে একত্রিত হয়ে যাক, যেন ডেভিল তার সোলকে হেলে নিয়ে যেতে অ্যাবেল না থাকে। কিন্তু কোনো শক্তি ছিল না যেটা ডেভিলকে ফস্টাসের দরজায় আসা থেকে আটকাতে পারে, তার সোলকে অনন্তকালের জন্য জাহান্নামে বা হেলে বন্দি হওয়া থেকে আটকাতে পারে, এমন কোনো শক্তি ছিল না। অবশেষে তার আত্মা ডেভিলদের ডিসিপ্লিন অনুযায়ী নিয়ে যাওয়া হয় হেলে অনন্তকাল শাস্তি ভোগ করার জন্য। এটাই ছিল সেই বিখ্যাত ডক্টর ফস্টাসের লাস্ট সিন। এখানে ফস্টাসের যন্ত্রণা এতটা করুণভাবে ড্রামাটিক্যালি চিত্রিত করেছেন ক্রিস্টোফার মার্লো লাস্ট সিনে যে মানুষের মধ্যে দয়া চলে আসবে, মানুষের মধ্যে করুণা ভয় সব চলে আসবে। এই কারণে এই ড্রামাটা এত বিখ্যাত। এটা তো শুধুমাত্র লাস্ট সিনের বর্ণনা ছিল। ডক্টর ফস্টাস থেকে একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন: জাস্টিফাই ডক্টর ফস্টাস অ্যাজ অ্যান এম্বডিমেন্ট অফ রেনেসান্স স্পিরিট। অর্থাৎ ডক্টর ফস্টাস ছিলেন নবজাগরণ চেতনার মূর্ত প্রতীক। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা ডক্টর ফস্টাস সম্পর্কে আরো অনেক কিছু জানবো। চলো আমরা শুরু করি। ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাউস্টাস নাটকটি নবজাগরণ বা রেনেসান্সের চেতনার অন্যতম উৎকৃষ্ট প্রতিফলন। 1400 থেকে 1700 শতাব্দী পর্যন্ত বিস্তৃত এই যুগটি ছিল একটি বিশাল বুদ্ধিবৃত্তিক জাগরণের সময়, যেখানে মানবতাবাদ বা হিউম্যানিজম, জ্ঞান অনুসন্ধান এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। মধ্যযুগের ধর্মীয় গোঁড়ামি ও কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে মানুষ নতুন নতুন জ্ঞান ও বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে ঝুঁকছিল। ফাউস্টাস সেই চেতনারই প্রতীক, যিনি অসীম জ্ঞান অর্জনের নেশায় ধর্ম ও নৈতিকতার সীমা অতিক্রম করে। জ্ঞানের প্রতি ছিল তার অদম্য তৃষ্ণা ও মানবতা বা হিউম্যানিজম। নবজাগরণ বা রেনেসান্স যুগের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ছিল মানবতাবাদ বা হিউম্যানিজম, একটি দর্শন যা মানুষের অসীম সম্ভাবনা ও জ্ঞানের শক্তিকে গুরুত্ব দেয়। এই যুগে বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান সহ নানা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়। ফাউস্টাস চরিত্রটি এই জ্ঞান পিপাসার প্রতিফলন। নাটকের সূচনাতেই দেখা যায় তিনি প্রচলিত বিদ্যায় শৃঙ্খলে অসন্তুষ্ট। আইন, চিকিৎসা, ধর্মতত্ত্ব ও দর্শনে পারদর্শী হয়েও তিনি তৃপ্ত নন। তিনি চান এমন এক ক্ষমতা যা তাকে সীমাহীন জ্ঞান দিবে। তার বিখ্যাত উক্তি, "A sound magician is a mighty god", অর্থাৎ প্রকৃত জাদুকরই প্রকৃত ঈশ্বরের সমতুল্য। এটি নবজাগরণের সেই ভাবনার প্রতিফলন যা বলে মানুষ নিজ প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে পারে এবং ঈশ্বরতুল্য জ্ঞান লাভ করতে পারে। তাই ফাউস্টাস ঐতিহ্যগত বিদ্যার সীমানা পেরিয়ে অলৌকিক বিদ্যা বা কালো জাদুর সাহায্যে অনন্ত জ্ঞান ও শক্তি অর্জনের পথ বেছে নেন। এটি রেনেসা বা নবজাগরণ যুগের সেই জ্ঞান বিপ্লবের প্রতিফলন যা বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও আত্মনির্ভরতার চেতনা। রেনেসাঁস যুগে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যযুগে ধর্ম ও সমাজ ব্যবস্থা মানুষের জীবন পরিচালনার নিয়ন্ত্রণ রাখলেও নবজাগরণ বা রেনেসাঁ মানুষকে নিজের ভাগ্য নিজে গড়ার স্বাধীনতা দেয়। ফাউস্টাস এই আত্মনির্ভরশীলতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতীক। তিনি ঐশ্বরিক বিধান মেনে চলতে অস্বীকার করেন এবং নিজ ক্ষমতার ওপর ভরসা করেন। মেফিস্টোফেলিসের সাথে চুক্তি করার মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দেন যে তিনি নিজের ইচ্ছাকেই সর্বোচ্চ মনে করেন। তিনি জ্ঞান অর্জন করেন, কিন্তু তা মানব কল্যাণে ব্যবহার না করে ব্যক্তিগত ক্ষমতা ও ভোগ বিলাসের জন্য কাজে লাগান। এই দৃষ্টিভঙ্গি রেনেসাঁ যুগের বহু ব্যক্তিত্বের সাথে মিলে যায়, যেমন লিওনার্দো দা ভিঞ্চি এবং নিকোলা ম্যাকিয়াভেলি,
যারা প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন পথ তৈরি করেছিলেন। তবে ফাউস্টাসের দুর্ভাগ্য এই যে তার আত্মকেন্দ্রিকতা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নবজাগরণের যুগের অর্থাৎ রেনেসান্স এইজের অনেক চিন্তাবিদ আত্মজিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানের সঠিক ব্যবহার করলেও ফাউস্টাস তা করতে ব্যর্থ হন। তিনি নেন কালো জাদুর আশ্রয়। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বিদ্রোহ। রেনেসান্স যুগ ছিল সেই সময় যখন ইউরোপে ধর্মীয় কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে। মার্টিন লুথার এবং অন্যান্য সংস্কারকরা ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন, যা পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট সংস্কারের জন্ম দেয়। বিজ্ঞান ও যুক্তি দিয়ে ধর্মকে ব্যাখ্যা করার প্রবণতাও এই সময়ে বৃদ্ধি পায়। ফাউস্টাসকে এই বিদ্রোহী চেতনার প্রতিফলন দেখানো হয়। তিনি ধর্মের বিধিনিষেধ মানতে চান না এবং ঈশ্বরের অস্তিত্বকেও তুচ্ছ জ্ঞান করেন। যখন মেফিস্টোফেলেস তাকে নরকের ভয় দেখায়, তিনি একে হাস্যকর বলে উড়িয়ে দেন। আই থিংক হেলস আ ফেবল, অর্থাৎ তিনি মনে করেন নরক একটি কল্পকাহিনী মাত্র। এটি নবজাগরণ বা রেনেসান্স যুগের সেই দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে যা ধর্মের কঠোর নিয়মের পরিবর্তে মানব বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেয় বা প্রধান বলে মনে করে। তবে যেখানে অনেক রেনেসান্স চিন্তাবিদ যেমন ডেকার্ট ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে মেলানোর চেষ্টা করেছিল, ফাউস্টাস একেবারে চরম পথে চলে যান এবং নিজের আত্মাকে শয়তানের হাতে বিক্রি করে দেন। তার এই চরম পন্থাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও ট্র্যাজিক পতন। রেনেসান্স যুগে উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রশংসনীয়, কিন্তু অতি উচ্চাকাঙ্ক্ষা ধ্বংসের কারণ হতে পারে। ফাউস্টাস নবজাগরণ যুগের সেই ব্যক্তিদের মতো যারা নিজেদের সীমা ছাড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার সমস্যা হলো তিনি জ্ঞান অর্জন করেও সঠিকভাবে তা ব্যবহার করতে ব্যর্থ হন। তিনি মেফিস্টোফেলেসের সঙ্গে চুক্তি করার পর সত্যিকারের বড় কিছু অর্জন করতে পারতেন, কিন্তু পরিবর্তে তিনি তার ক্ষমতা ক্ষুদ্র বিনোদন এবং ব্যক্তিগত স্বার্থে অপচয় করেন। তার বিখ্যাত উক্তি ও লেন্তে লেন্তে কুরিতে নক্টিস ইকুই, ও রাতের ঘোড়াগুলো ধীরে চলো ধীরে চলো, তার গভীর অনুশোচনার প্রতিফলন। ফাউস্টাসের এই ট্র্যাজিক পরিণতি গ্রিক নাটকের হিব্রেস ধারণার সাথে মিলে যায়, যেখানে অহংকার ও সীমালঙ্ঘনের কারণে নায়কের পতন ঘটে। তার কাহিনী আমাদের সতর্ক করে দেয় যে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা এবং ঈশ্বরতুল্য ক্ষমতার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। নবজাগরণের প্রতিশ্রুতি ভার্সেস বিপদ। ফাউস্টাসের কাহিনী নবজাগরণের এক দ্বৈততা অর্থাৎ প্যারাডক্স তুলে ধরে। একদিকে এটি ছিল জ্ঞান ও সম্ভাবনার যুগ, অন্যদিকে এটি সীমা লঙ্ঘনেরও যুগ ছিল। ফাউস্টাস নবজাগরণ যুগের সেই মানুষদের মতো যারা প্রচলিত নিয়ম ভেঙে নতুন কিছু করতে চেয়েছিলেন, কিন্তু তার সব থেকে বড় ভুল ছিল তিনি এই ক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারেননি এবং শেষ মুহূর্তে অনুশোচনা সত্ত্বেও মুক্তির পথ খুঁজতে ব্যর্থ হন। ডক্টর ফাউস্টাস নবজাগরণ যুগের জ্ঞান, উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের এক জীবন্ত প্রতিচ্ছবি। ফাউস্টাস একজন সত্যিকারের নবজাগরণ মানুষ, যিনি জ্ঞান ও ক্ষমতার জন্য ধর্মের শাসন মানতে অস্বীকার করেন, কিন্তু একই সাথে তার আত্মকেন্দ্রিকতা এবং ভুল সিদ্ধান্তের কারণে ধ্বংস হয়ে যান। এই নাটক নবজাগরণ বা রেনেসাঁর প্রতিশ্রুতি ও সম্ভাবনার পাশাপাশি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় বিপদ সম্পর্কে একটি গভীর সতর্কবাণী প্রদান করেন। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো। তার আগে আমাদের একটু জানতে হবে ট্র্যাজিক হিরো কেমন হয়। আর ট্র্যাজিক হিরো মাস্ট বি গুড বাট নট পারফেক্ট। হি হ্যাজ সাম এরর ইন জাজমেন্ট, as a result of which he moves from happiness to misery and ultimately dies. তো ম্যাকবেথ হচ্ছে একটা উদাহরণ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজিক হিরোর। তার শুরুতে অনেক ভালো একটা পজিশন থাকে সমাজে। শেক্সপিয়ার তাকে ইন্ট্রোডিউস করায় একজন ব্রেভ জেনারেল হিসেবে, অনেক সাহসী একজন জেনারেল হিসেবে। তারপরে আমরা দেখতে পাই যে
এই শেক্সপিয়ারের এই ম্যাকবেথের মধ্যে কিছু গুণ থাকে, যেমন সে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। তার মধ্যে আমরা দুই ধরনের কোয়ালিটি খুঁজে পাই, গুড এবং ব্যাড, বোথ কোয়ালিটি খুঁজে পাই। প্রথমে সে অনেক ভালো থাকে, কিন্তু আফটার উইচেস প্রফেসি যে ম্যাকবেথ উইল বি কিং, হি বিগিনস টু হ্যাভ ডার্ক থট অফ বিকামিং দ্য কিং। এরপরে সে হচ্ছে নোবেল বার্থ অ্যান্ড হাই স্ট্যাটাসের অধিকারী ছিল। সে প্রথমে আমরা দেখতে পাই তাকে হাইলি রেসপেক্টেড একটা পদে, যেটা কিং ডাঙ্কান তাকে দিয়েছিলেন। হি ইজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ 10 অফ কর্ডর ফর হিজ মিলিটারি সাকসেস। এই নাটকে আমরা হ্যামার্শিয়া বা ট্র্যাজিক ফ্লও দেখতে পাই। তার অ্যাম্বিশনের কারণে তার ট্র্যাজিক ফ্লটা হয়। যখন এই উইচেসগুলো প্রেডিক্ট করলো যে হি উইল বিকাম কিং, then he becomes obsessed with power. Lady Macbeth influenced him to commit murder of king, এবং এই বিষয়টাই তাকে হচ্ছে ধ্বংসের পথে নিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই রিভার্সাল অফ ফরচুন, অর্থাৎ ভাগ্যের ঘুরে যাওয়া। সে একজন হিরো ছিল, সে অনেক সম্মানীয় একটা ব্যক্তি ছিল, সেখান থেকে সে একটা বিশ্বাসঘাতকে পরিণত হয়, যাকে দেখে সবাই ভয় করতো, অর্থাৎ যাকে মানুষ ভালোবাসতো তার ভাগ্যটা ঘুরে যায়। সো এখানে আমরা রিভার্সাল অফ ফরচুন দেখতে পাই। তারপরে হচ্ছে এখানে আমরা অ্যানাগনোরেসিস দেখতে পাই, যেটা রেফার করে হচ্ছে ক্রিটিক্যাল ডিসকভারি অর সেলফ রিয়েলাইজেশন। এটা তখন ঘটে যখন বিরানাম উড মুভ করতে শুরু করে, অর্থাৎ বিরানাম বোন মুভ করতে শুরু করে এবং ম্যাকডাফ কিভাবে জন্ম হয়েছিল সেটা তার সামনে চলে আসে। তারপরে কিন্তু আমরা এখানে ক্যাথারসিসও দেখতে পাই, অর্থাৎ করুণা এবং ভয় জাগিয়ে তোলা, যেটা আমাদের প্লের শেষে আমাদের মধ্যে পিউরিফিকেশন হয়ে থাকে। সো যেহেতু ট্র্যাজিক হিরোর মধ্যে যে কোয়ালিটিগুলো থাকা উচিত সেই কোয়ালিটিগুলো আমরা ম্যাকবেথে খুঁজে পাই। হ্যাঁ, যেরকমটা আমি বললাম যে তার অবশ্যই ভালো, খুব বেশি ভালো হওয়া যাবে না, তাকে ভালো এবং খারাপ দুই কোয়ালিটিরই হতে হবে। তারপরে নোবেল বার্থ অথবা হাই স্ট্যাটাস হতে হবে, সেখানে হ্যামার্শিয়া থাকতে হবে, রিভার্সাল অফ ফরচুন থাকতে হবে, ট্র্যাজিক ফ্ল থাকতে হবে। তো সব মিলায়ে ম্যাকবেথ হচ্ছে সুন্দর একটা উদাহরণ ট্র্যাজিক হিরোর। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ডিসকাস করব সুপারন্যাচুরাল এলিমেন্টস ইন ম্যাকবেথ, অর্থাৎ শেক্সপিয়ার কী কী সুপারন্যাচুরাল এলিমেন্ট অ্যাড করেছিলেন ম্যাকবেথে সেই সম্পর্কে ডিসকাস করব। ম্যাকবেথ হলো শেক্সপিয়ারের খুবই ফেমাস একটা ট্র্যাজেডি। তিনি এখানে কিছু সুপারন্যাচুরাল এলিমেন্ট ব্যবহার করে প্লটটাকে শেপ দিয়েছিলেন। এই সুপারন্যাচুরাল এলিমেন্টসগুলো দিয়ে ম্যাকবেথ নাটকটাকে মিস্ট্রির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এখানে কিছু মেজর সুপারন্যাচুরাল এলিমেন্টস রয়েছে, যেরকম 3 উইচেস, তারপরে ভিশন, তারপরে গোস্ট, সবগুলো মিলিয়ে অনেক সুপারন্যাচুরাল এলিমেন্টস ইউজ করেছেন। আমরা একটা একটা করে জানবো। প্রথমে আসে হচ্ছে 3 উইচেস, যাকে এজেন্ট অফ ফেট অ্যান্ড অ্যাম্বিশন বলা হয়। সেই 3 উইচেস আসে। তারপরে যেহেতু তারা সুপারন্যাচুরাল ক্যারেক্টার, তারা কি করে, এই ম্যাকবেথের মধ্যে অ্যাম্বিশনটাকে জাগিয়ে দেয়। তারা ম্যাকবেথকে জানায় যে সে ফিউচারে রাজা হবে, আর এই কারণে ম্যাকবেথ রাজা হওয়ার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। সো তারা কি করে, ইনফ্লুয়েন্স করে ম্যাকবেথস অ্যাম্বিশনকে। এরপরে ভিশনস অ্যান্ড হ্যালুসিনেশন, এই জিনিসগুলোও সুপারন্যাচুরাল এলিমেন্টস।
তো এগুলো কি করে সাইকোলজিক্যাল টার্মোয়েল বোঝাতে সাহায্য করে লেডি ম্যাকবেথকে, হ্যাঁ, অর্থাৎ ওই যে হাতে যখন তার স্পট লেগে থাকে রক্তের দাগ, সে ঘুমের মধ্যে হাঁটছিল, রক্তের দাগ ধোয়ার চেষ্টা করছিল, এই যে এই বিষয়গুলো, এগুলো ভিশন এবং হ্যালুসিনেশন, এগুলো সুপারন্যাচুরাল কিছু বিষয়ের ইঙ্গিত করে। আবার হচ্ছে কিং ডাঙ্কানের মার্ডার হওয়ার আগে ম্যাকবেথ একটা ফ্লোটিং ড্যাগার দেখতে পায়, এটাও হচ্ছে সুপারন্যাচুরাল এলিমেন্টের একটা অংশ। এখানে সিম্বল করে হচ্ছে ইনার কনফ্লিক্টকে, অর্থাৎ সে যে একটা ভায়োলেন্ট রাস্তায় যাচ্ছে, এই জিনিসটাকে তার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট হয়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই ব্যাংকোর ভূত আসে, এটাও একটা সুপারন্যাচুরাল এলিমেন্টস আমরা দেখতে পাই, কারণ ভূত আসলে এক্সিস্ট করে না, কিন্তু এখানে এমনভাবে দেখায় যেন সত্যি তার ভূতটা এক্সিস্ট করে, এই জিনিসটা সুপারন্যাচুরাল এলিমেন্ট। অন্যদিকে যে ডার্কনেস এবং সুপারন্যাচুরাল অ্যাটমসফিয়ার আছে, এটা হচ্ছে এখানকার একটা সুপারন্যাচুরাল এলিমেন্ট ক্রিয়েট করে, যেমন রাতে ঝড়, তারপরে সেখানে ডাইনির আগমন, আবার যখন ডাঙ্কানের মার্ডার হয় সেই মুহূর্তের ঘটনাগুলো, স্ট্রেঞ্জ ইভেন্টগুলো যেগুলো ডিসক্রাইব করে লেনক্স এবং রস মিলে, সব মিলায়ে এখানে অনেক সুপারন্যাচুরাল এলিমেন্টস ইউজ হয়েছে, যেমন দ্য উইচেস প্রফেসিস, তারপরে দ্য হন্টিং ভিশন, ব্যাংকোস গোস্ট, এই সবই ম্যাকবেথকে ডাউনফলের দিকে নিয়ে যায়, যেগুলো কিনা সুপারন্যাচুরাল এলিমেন্টস। Through these elements, Shakespeare creates a powerful tragedy that explores ambition, fate, and the consequences of unchecked power. তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো, এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কে, যেটা হচ্ছে একটা ট্র্যাজি কমেডি। তো দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখাই দ্য মার্চেন্ট অফ ভেনিস, এইটাকে একটা ট্র্যাজি কমেডি হিসেবে ধারণা করা হয় বা ধরা হয়, কারণ এইটা ব্লেন্ড করে সিরিয়াস এবং হিউমার এলিমেন্টসকে একসাথে একই ন্যারেটিভে, একই বর্ণনায়, ঠিক আছে। তো এই যে দ্য কম্বিনেশন অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি মেক্স ইট ক্লাসিক ট্র্যাজি কমেডি, where moments of tension and darkness are balanced by humor and resolution. দেখো, প্রথমে আমরা একটু জানবো এটা কেন ট্র্যাজি কমেডি, কারণ এখানে ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণ রয়েছে। তো এখানে ট্র্যাজেডি কোথায় কোথায় আছে চলো একটু দেখে আসা যাক। প্রথমে দেখো, শাইলক, যিনি একজন জিউইশ মানি ল্যান্ডার থাকে, তিনি হচ্ছেন একজন ট্র্যাজিক ক্যারেক্টার এই প্লেয়ার। তিনি এখানে মিসট্রিটেড অ্যান্ড ইনসাল্টেড, কাদের দ্বারা? বাই খ্রিস্টিয়ান ক্যারেক্টার। তারা তাকে বিভিন্ন সময় ডগ বলে গালি দিত, তার দিকে থুতু ছুটত। তো এই যে ট্র্যাজিক ক্যারেক্টারটা আছে, এই যে রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে এই শাইলক, ঠিক আছে, অ্যান্টনিওর প্রতি, অ্যান্টনিওর মাংসের বিনিময়ে যে রিভেঞ্জটা সে নেওয়ার চেষ্টা করে, তাকে মেরে ফেলতে চায়, এইটা হচ্ছে তার ডাউনফলকে লিড করে, আর এই কারণে এটা হচ্ছে একটা ট্র্যাজিক ক্যারেক্টার হয়ে যায় সে। এই বিষয়টা এই প্লেটাকে ট্র্যাজেডির দিকে মুভ করে নিয়ে যায়। তারপরে যখন কোর্টে তার শাস্তি হয় শাইলকের, তখন কিন্তু তাকে তার ধর্ম ত্যাগ করতে হয়, তাকে খ্রিস্টিয়ান হয়ে যেতে হয়, তার মেয়েকে ত্যাগ করতে হয়, সয় সম্পত্তি ত্যাগ করতে হয়। এই জিনিসটা কিন্তু একটা ডিপলি ট্র্যাজিক আউটকাম। অন্যদিকে অ্যান্টোনিয়াস যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থাকে, সেইটাও হচ্ছে একটা ট্র্যাজিক বিষয়, কারণ অ্যান্টোনিও ছিল একজন মার্চেন্ট। আমরা এক পর্যায়ে দেখি তার সমস্ত জাহাজ সমুদ্রে হারিয়ে যায় এবং সে টাকা শোধ করতে পারে না। আমরা বুঝতে পারি যে তার মৃত্যু হয়তো নিকটে বা কিছু একটা ঘটতে চলেছে। এই মোমেন্টটা কিন্তু একটা ট্র্যাজিক মোমেন্ট। আর হিজ পার্সোনালিটি টাইপ ছিল হচ্ছে মেলাঙ্কলিক, এই প্লেতে অ্যাড করে আরও সরফুল টোন। তারপরে আবার কিছু অংশ থাকে যেখানে আমরা দেখতে পাই যে শাইলকের সাথে মিসট্রিট করা হয়,
সব মিলাই এই বিষয়গুলো কিছুটা ট্র্যাজেডি টাইপ। অন্যদিকে কমিক এলিমেন্ট কোথায় একটু দেখো। কমিক এলিমেন্টে বা কমেডিতে আমরা কি দেখি, সমস্ত ক্যারেক্টারগুলোর হ্যাপি এন্ডিং হয়, তাই না? এখানে আমরা শেষে দেখি ব্যাসানিও, পোর্শিয়া, তারপরে গ্র্যাটিয়ানো অ্যান্ড নেরেসা, অন্যদিকে জেসিকা এবং লরেন্জো সবার বিয়ে হয়ে যায় শেষে এবং সবাই এক হয়ে যায়, যেটা হচ্ছে একটা কমেডিক এলিমেন্ট। অন্যদিকে যখন পোর্শিয়ার বিয়ে হচ্ছিল তখন তাকে কাস্কেট টেস্ট দেয়া হয় আমাদের হিরোকে, বাসানিওকে। তো সেখানেও একটা প্লেফুল কমেডিক ট্রেডিশন আমরা দেখতে পাই এবং এই প্লেটা শেষ হয় অনেকগুলো বিয়ের মাধ্যমে, যেটা হচ্ছে কমেডিতে খুব কমন একটা জিনিস। অন্যদিকে এই যে ছদ্মবেশের যে বিষয়টা রয়েছে নেরেসা এবং পোর্শিয়ার, এটাও একটা কমিক এলিমেন্ট যোগ করে। তারা ছদ্মবেশে যায়, দর্শক জানে অলরেডি যে তারা কারা এবং তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মজা করে। অন্যদিকে যে লঞ্চলেট গব্য থাকে, তার ক্যারেক্টারটাও খুব মজার থাকে, শার্লকের যে সার্ভেন্ট। তো সব মিলায় এই যে এই প্লেটা রয়েছে, এটা হচ্ছে ব্যালেন্স। কিসের ব্যালেন্স? ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণ রয়েছে এর মধ্যে, দুইটাকে ব্যালেন্স করে নেয়। এখানে জয় এবং সরো রয়েছে, কোনো ক্যারেক্টারের ডাউনফল তো অন্য ক্যারেক্টারের জন্য সেই মোমেন্টটা অনেক ভালো, এরকমটা মিলায়ে উইলিয়াম শেক্সপিয়ার দুটোকে সুন্দর মিশ্রণ করে এটাকে বানিয়েছেন ট্র্যাজি কমেডি। এই ট্র্যাজেডি এবং কমেডির কম্বিনেশনে এটা একটা পারফেক্ট ট্র্যাজি কমেডির উদাহরণ। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে প্রশ্নটা নিয়ে ডিসকাস করব সেই প্রশ্নটা হচ্ছে ক্যারেক্টার অফ মস্কা। ঠিক আছে, মস্কা ছিল একজন প্যারাসাইট অ্যান্ড কানিং সার্ভেন্ট। কোথাকার? বেন জনসনের একটা প্লে ভলপনের। তার নামের অর্থ ফ্লাই বা মাছি ইতালিয়ান ভাষায়, কারণ তার স্বভাব ছিল সুযোগ সন্ধানী এবং প্যারাসাইটিক। হি ইজ উইটি, ডিসাইডফুল, অপরচুনিস্টিক অ্যান্ড আলটিমেটলি অ্যাম্বিশিয়াস। যে কিনা কি রোল প্লে করে, অর্থাৎ মেইন কিছু রোল প্লে করে ভলপনের যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রতে। কি ষড়যন্ত্র? টাকা লুটে নেওয়ার লোকজনদের, সেই ষড়যন্ত্রে সে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো আমরা প্রথমে একটু দেখি মস্কাকে প্যারাসাইট হিসেবে। মস্কা হচ্ছে এখানে ভলপনের সার্ভেন্ট থাকে, যাকে পার্টনার ইন ক্রাইম বলা যেতে পারে, যে তার মাস্টারের এই ধরনের ট্রিকে সাহায্য করে। He feeds off Volpon's wealth and power just like a fly feeds off its host. এমনকি সে প্রাউডলি নিজেকে বলে আ প্যারাসাইটিক। সে নিজে বলে আই এম হিজ প্যারাসাইট, হিজ স্নেভ, হিজ প্যান্ডার। অন্যদিকে মস্কা কিন্তু ইন্টেলিজেন্ট এবং কানিংও। হি ইজ দ্য ব্রেইনস বিহাইন্ড ভলপনাস ডিসেপশন, ট্রিকিং দ্য লিগেসি হান্টার্স কর্ভিনো, কর্ভেশিও অ্যান্ড ভল্টর। সে সবাইকে বিশ্বাস করাতো যে তারা যদি তাদের মালিককে অনেক স্বর্ণ বা ওয়েলথ দেয়, তাহলে তাদের মালিক তাদেরকে তাদের সয় সম্পত্তির ইনহেরিট করে দিবে বা অংশীদার করে দিবে। সে সব সিচুয়েশনে মিথ্যা বলতে থাকে। সে অনেক কুইকলি চিন্তা করতে পারে, তার উইট অনেক শার্প, সে অনেক ক্লেভার ম্যানিপুলেশনের দিক দিয়ে। মস্কা হচ্ছে অনেক লয়াল থাকে ভলপনের জন্য প্রথম দিকে, কিন্তু তার অ্যাম্বিশন আস্তে আস্তে গ্রো হয়। মস্কা একটা অপরচুনিটি খুঁজে বের করে যখন সে তার মাস্টারের সম্পত্তি নিজের নামে করতে চায়। অন্যদিকে আমরা মস্কার ডাউনফলও দেখতে পাই, তার ওভার কনফিডেন্স এবং লোভের কারণে তার ডাউনফল চলে আসে। যখন সে সব ষড়যন্ত্র কনফেস করে কোর্টে, তখন তাকে হুইপড বা চাবুক মারার সিদ্ধান্ত দেওয়া হয় কোর্ট থেকে, তাকে কয়েদ করার সিদ্ধান্ত দেওয়া হয় বা বন্দি করার। এই জিনিসটা শো করে যে ইভেন দ্য স্মার্টেস্ট ট্রিকস্টার ক্যান বি কট।
মস্কার রিপ্রেজেন্ট করে কারাপশন এবং অপরচুনিস্টিক মানুষগুলোকে ইন সোসাইটি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভলপনে কিন্তু এনজয় করতো বিষয়গুলোকে, ষড়যন্ত্রগুলোকে সে মজা হিসেবে নিত, কিন্তু মস্কার গোল ছিল গেইন পাওয়ার অ্যান্ড ওয়েলথ। তো তার যে ডাউনফল আছে সেটা একটা মোরাল লেসন আমাদেরকে সার্ভ করে। কি বিষয়ে? যে কিভাবে গ্রিড এবং বিট্রিয়াল, ধোঁকা এবং লোভ বা বিশ্বাসঘাতকতা এবং লোভ আলটিমেটলি ডিস্ট্রাকশনের দিকে লিড করে, নেতৃত্ব দেয়। সব মিলিয়ে বলা যায় যে মস্কা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ডাইনামিক ক্যারেক্টার্স ইন ভলপনে। He starts as a loyal yet cunning servant, becomes an equal player in deception, and finally tries to surpass his master. তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব বসোলা অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ইন দ্য প্লে দ্য ডাচেস অফ মালফি। তো বসোলা ছিল এই প্লের একটা মোস্ট কমপ্লেক্স ক্যারেক্টার, কারণ সে ছিল অনেক কানিং, ম্যানিপুলেটিভ অ্যান্ড ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট and inspired by the political ideas of Nicola Machiavelli, the Prince 1532. সে হচ্ছে একজন ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। তবে তার মধ্যে কিছু ইউনিক বিষয় রয়েছে, যেমন পিওর ম্যাকিয়াভেলিয়ান ভিলেনদের মতো নয় বসোলা, কারণ হচ্ছে তার মধ্যে আরও কিছু কোয়ালিটি রয়েছে। তার মধ্যে ভিলেনের সাথে সাথে একটা ট্র্যাজিক ফিগারও রয়েছে। তো আমরা একটু ফার্স্টে জানি ম্যাকিয়াভেলিয়ান ভিলেন কারা হতে পারে বা কী কী গুণ থাকা উচিত। এই ধরনের ভিলেনরা ইউজেস ডেসিট অ্যান্ড ম্যানিপুলেশন টু গেইন পাওয়ার। এদের মধ্যে মোরালিটির অভাব থাকে, ল্যাক্স মোরালিটি অ্যান্ড অ্যাক্ট সেলফিশলি। এরা ইন্টেলিজেন্ট হয়, কানিং হয় এবং অপরচুনিস্টিক হয়। এরা লয়াল হওয়ার ঢং করে, প্রিটেন্ডস টু বি লয়াল হোয়াই ওয়ার্কিং ফর পার্সোনাল গেইন। তারা লয়াল সেজে থাকার চেষ্টা করে, কিন্তু আসলে তারা পার্সোনাল গেইনের জন্য কাজ করে। তো এই ডেফিনেশনগুলোর সাথে আমাদের বসোলা মিলে যায়, ঠিক আছে? যার কারণে এই বিষয়গুলো তাকে একটা কমপ্লেক্স অ্যান্ড ট্র্যাজিক ভিলেন বানায়। বসোলা স্টার্ট করে অ্যাজ আ বিটার অ্যান্ড অ্যাম্বিশিয়াস ম্যান হিসেবে, যে কিনা ফার্ডিনান্ডের আন্ডারে কাজ করে এবং কার্ডিনালেরও। সে কি করে? রিফিউট করে টু রিওয়ার্ড হিম ফর পাস্ট সার্ভিসেস। অ্যাক্ট এবং সিন 1-এ আমরা তার একটা কোটেশন দেখি, যেমন কোর্ট গার্ল, তারপরে ইয়েট আই অ্যাম ইয়োর ক্রিয়েটার। এখানে দেখায়, এই লাইনটা শো করে, হি ইজ উইলিংলি টু সার্ভ এভিল মাস্টার ইফ ইট বেনিফিটস হিম। সে কি করে আমরা বসোলার ক্যারেক্টারে দেখতে পাই, সে লয়াল থাকে ডাচেসের কাছে। সে হি প্রিটেন্ড টু বি লয়াল টু দ্য ডাচেস। অন্যদিকে সিক্রেটলি স্পাইস অন হার ফর ফার্ডিনান্ড। সে কি করে আরও? ইউজেস ডিসেপশন অ্যান্ড ফ্ল্যাটারি টু গেইন ট্রাস্ট, অর্থাৎ মানুষের ট্রাস্ট অর্জন করার জন্য সে মানুষকে তেল দিয়ে বেড়ায়, অর্থাৎ বাটারিং করে। হ্যাঁ, সে আবিষ্কার করে ডাচেসের সিক্রেট ম্যারেজ এবং সেটা ফার্ডিনান্ডকে জানায়। এরপরে সে কী করে? সেই ডাচেসকে সাইকোলজিক্যালি টর্চার করতে সাহায্য করে এবং মার্ডারগুলো হতে সাহায্য করে। কিন্তু এর মধ্যে আমরা কিছু বিশেষ গুণও দেখতে পাই, যেমন হচ্ছে যখন সে হচ্ছে ডাচেসকে ইনোসেন্স দেখে, হি ফিলস গিল্ট, হি রিগ্রেটস হিজ রোল ইন হার ডেথ, এবং সে কার্ডিনাল এবং ফার্ডিনান্ডের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে চায় ডাচেসের হয়ে। In the end, he kills the cardinal, but making him both an avenger and a victim. আমরা সবসময় দেখি একজন ট্রু ম্যাকিয়াভেলিয়ান ভিলেন যারা থাকে তারা হচ্ছে ফিলস নো রিমোর্স, কিন্তু বসোলা
তার কাজের ওপর প্রশ্ন উঠাতে থাকে এবং রিডেম্পশন খুঁজতে থাকে। হি শিফটস ফ্রম ভিলেন টু ট্র্যাজিক অ্যান্টি-হিরো, শোয়িং ওয়েবস্টার্স ক্রিটিসিজম অফ ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স। সো আমরা দেখতে পাই এখানে বসলা একজন ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ছিল, যিনি তার কারাপ্ট মাস্টারদেরকে সার্ভ করত অনেক ক্রুয়েলিটির দ্বারা। এবং শেষে আমরা দেখতে পাই হি রিজেক্টস ম্যাকিয়াভেলিয়ান আইডিয়ালস অ্যান্ড ট্রাইস টু কারেক্ট হিজ রংস। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ডিসকাস করব দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, এই প্রশ্নটার উত্তর নিয়ে। তার আগে আমাদের প্রথমেই জানতে হবে রিভেঞ্জ ট্র্যাজেডি কি। রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ আ টাইপ অফ ড্রামা। এটা হচ্ছে এক ধরনের ড্রামা দ্যাট ফোকাসেস অন আ ক্যারেক্টার সিকিং রিভেঞ্জ। তো এটা হচ্ছে ফোকাস করে একটা ক্যারেক্টারের ওপর যে কিনা রিভেঞ্জ নিতে চায়। কেন নিতে চায়? ফর আ গ্রেভ ইনজাস্টিস অর মার্ডার, কোনো একটা অন্যায় বা মার্ডারের কারণে। তো এই ধরনের প্লেগুলো পপুলার হয় জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান সময়ে। আর এই ধরনের প্লেগুলো ইনফ্লুয়েন্সড বাই সেনেকান ট্র্যাজেডিজ ফ্রম এনশিয়েন্ট রোম। তো জন ওয়েবস্টার্স দ্য ডাচেস অফ মালফি, এটা হচ্ছে একটা ক্লাসিক রিভেঞ্জ ট্র্যাজেডি বাট উইথ আ টুইস্ট। Instead of focusing on a male avenger, it centers around a female protagonist. তো কে সেই ফিমেল প্রোটাগনিস্ট? দ্য ডাচেস। তো এই ডাচেস হচ্ছে এই রিভেঞ্জের ভিকটিম, ঠিক আছে? তো এই যে রিভেঞ্জের কাহিনী শুরু হয় কখন থেকে? যখন ডাচেস সিক্রেটলি বিয়ে করে অ্যান্টোনিওকে। অ্যান্টোনিও হচ্ছে একজন লোয়ার স্ট্যাটাসের মানুষ। তো তাকে বিয়ে করে কিভাবে? অ্যাগেইনস্ট হার ব্রাদার্স উইশেস, তার ভাইদের অনিচ্ছায়। তো এই কারণে তার ভাইরা তার প্রতি রেগে যায় এবং পুরো ঘটনাটা ঘটে। এমনকি তার ভাই ফার্ডিনান্ড তাকে ক্রুয়েলি বলে যায়, ইয়োর ডার্কেস্ট অ্যাকশনস নেই, ইয়োর প্রাইভেট থটস উইল কাম টু লাইট। তো এই লাইনটা বোঝায় যে তার ভাইয়ের যে অবসেশন রয়েছে, কিসের অবসেশন? কন্ট্রোলিং হার, অর্থাৎ তার বোন ডাচেসকে কন্ট্রোল করার যে অবসেশন রয়েছে সেটা একসময় রিভেঞ্জে বদলে যায়। তো ফার্ডিনান্ডের যে রিভেঞ্জ থাকে তার বোনের ওপর, এই রিভেঞ্জটা শুরু হয় জেলাসি থেকে বা তাদের সম্মান যাওয়া থেকে, এই ধরনের বিষয় থেকে। তো এই প্লেতে আমরা ক্লাসিক রিভেঞ্জ ট্র্যাজেডির কিছু এলিমেন্ট দেখতে পাই। আফটার কিলিং দ্য ডাচেস, তার ভাই রিগ্রেট করে। তো এই যে রিগ্রেট করে, এই রিগ্রেটটা রিফ্লেক্ট করে যে তার ভাইয়ের মেন্টাল টর্মেন্ট এবং গিল্ট। রিভেঞ্জটা নেওয়ার পরে যে তার গিল্ট রয়েছে সেটাকে রিফ্লেক্ট করে। এই প্লেতে আমরা দেখতে পাই কিছু গ্রাফিক এবং সাইকোলজিক্যাল ভায়োলেন্স রয়েছে, যেটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে অনেক কমন। এখানে ফার্ডিনান্ডস টর্মেন্টস দ্য ডাচেস বিফোর কিলিং হার, তাকে মারার আগে টর্মেন্ট করে, শোয়িং ফেক কার্পেসেস অফ হার ডেড ফ্যামিলি, তার যে মৃত পরিবার রয়েছে তার কিছু দেখায় এবং বলে যে তোমার ফ্যামিলি মারা গেছে, এভাবে টর্চার করতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই অনেক যেসব ক্লাসিক্যাল রিভেঞ্জ ট্র্যাজেডি রয়েছে তাদের ভিকটিমদের মতো ভেঙে পড়ে না আমাদের ডাচেস। আমরা এখানে দেখতে পাই সে স্ট্রং থাকে এবং বলে, আই এম ডাচেস অফ মালফি স্টিল। তারপরে আমরা দেখতে পাই আফটার দ্য ডাচেস মার্ডার, বসোলা টার্নস অ্যাগেইনস্ট ফার্ডিনান্ড অ্যান্ড দ্য কার্ডিনাল। তো এই যে বসোলা রয়েছে, এ হচ্ছে ডাচেসকে মারার পরে ফার্ডিনান্ড এবং কার্ডিনালের বিরুদ্ধে চলে যায়। হি সিক্স রিভেঞ্জ, সেও প্রতিশোধ খুঁজতে থাকে। আর এর মাধ্যমে মাল্টিপল ক্যারেক্টার এখানে মারা যায়, ঠিক আছে?
এক সময় কার্ডিনালও মানসিকভাবে ভেঙে পড়ে। তার কিছু অ্যাক্ট 5-এ সিন 5-এ তার একটা কোটেশন রয়েছে, আই এম পাজলড ইন আ কোয়েশ্চেন অ্যাবাউট হেল। সে হেলকে ভয় পেতে শুরু করে এক সময়। এটা দেখায় যে তার ফিয়ার অফ ডিভাইন পানিশমেন্ট আফটার আ লাইফ অফ সিন, মানে পুরো একটা জীবনে পাপ করার পরে তার যে ভয় রয়েছে পানিশমেন্টের সেটা দেখায়। এবং একটা ট্রু রিভেঞ্জ ট্র্যাজেডির স্টাইলের মতো অলমোস্ট প্রত্যেকটা ক্যারেক্টার শেষের দিকে মারা যায়। তো সেই সূত্রে আমরা বলতে পারি দ্য ডাচেস অফ মালফি ফলোজ দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি ট্রেডিশন উইথ ইটস কারাপ্ট কোর্ট, ভায়োলেন্ট রিভেঞ্জ অ্যান্ড ম্যাডনেস অথবা ট্র্যাজিক এন্ডিং। তবে এটা একটু ইউনিক কারণ এটা ফোকাস করে নোবেল উইমেন্সের সাফারিং এর ওপর রাদার দেন আ মেল অ্যাভেঞ্জার। তো এই বিষয়গুলোই এটাকে একটা রিভেঞ্জ ট্র্যাজিক জনরার এক্সাম্পল বানিয়েছে। তো এই কারণে এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।